সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনা গল্পের 1429তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ সিফাত হোসেনের জীবনের, সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোহাম্মদ সিফাতের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে বর সেজে ঢুকলেন শ্বশুর। এই জঘন্য কাজের কারণ জানলে শিউরে উঠবেন আপনি। ছেলের বাসর ঘরে মাথায় পাগড়ি পরে বর সেজে কেন ঢুকলেন ছেলের বাবা বা শ্বশুর? এই ঘটনা আমার কাছে মনে হয়েছে এই গল্প যদি আপনি শোনেন আপনার হৃদয় ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, চোখে জল এনে দেওয়ার মতো এক করুণ বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করবো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। বন্ধুরা, যারা এখনও ঠিক এই মুহূর্ত পর্যন্ত আমার চোখে সুন্দরবনের সেই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করেননি, সুন্দরবনের গহীনের সেই মায়াবী সৌন্দর্য উপভোগ করেননি, তাদেরকে অনুরোধ করে বলবো ভিডিও ঠিক এই আই বাটনে অথবা ডিসক্রিপশনে গিয়ে আপনারা সুন্দরবনের সেই সুন্দর ভিডিওটা দেখে আসবেন। সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এবং আজকে সিফাতের গল্প শেষে সিফাতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিফাত হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার খালামণি, রয়েছে আমার মামাতো ভাই বোন সহ মামানিরা। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার মা দেখতে শুনতে খুব বেশি একটা সুন্দরী। আর আমার বাবা মূলত আমার বাবার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। আমার বাবা আমার মায়ের সাথে প্রেম করে ভালোবেসে বাংলাদেশে এসে আমার মাকে বিয়ে করে। আমার বাবা ধর্মে ছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, কিন্তু আমার মায়ের প্রেমে পাগল হয়ে আমার বাবা তার ধর্মান্তরিত হয়। তিনি তার হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে আসে এবং মুসলিম ধর্ম মতে আমার মাকে বিয়ে করে। আমার জীবন দশায় খুব ছোটোবেলায় আমি একবার আমার বাবার সাথে ইন্ডিয়াতে গিয়েছিলাম। ইন্ডিয়াতে আমার বাবার রয়েছে বিশাল সয় সম্পত্তি এবং আমার দাদা দাদির অগাধ সয় সম্পত্তি, কিন্তু আমার বাবা এই সমস্ত সম্পত্তির কোনো কিছুই ভাগে পায়নি। কেননা আমার বাবা যখন ধর্মান্তরিত হয়ে যায়, তিনি যখন ধর্ম পরিবর্তন করে, এরপরে আমার দাদা আর আমার কাকারা আমার বাবাকে কোনো কিছুই আর দেয়নি। বাবা তখন মাকে ভালোবেসে আমাদের ওই দাদুর বাড়িতে, মানে আমার নানুর বাড়িতেই থেকে যাচ্ছিল। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে আমাদের পরিবারে খুব বিষণ্ণতামূলক একটা জিনিস আমি দেখতে পাই। অলওয়েজই আমার নানা নানি আমার মায়ের সাথে ঝগড়া করত। আমার বাবার নিজস্ব কোনো বাড়ি নাই, থাকার কোনো বাড়ি নাই, এসব নিয়ে সবসময় আমার মায়ের সাথে আমার নানা নানি আমার খালারা মিলে ঝগড়া করত। আর মা ঠিক একইভাবে আব্বুর সাথে ঝগড়া করত। ছেলে বড় হইতে আছে, ছেলে কোথায় থাকবে, ওর তো একটা ঘর বাড়ি দরকার, তুমি একটা বাড়ি কেনার জন্য চেষ্টা করো। আমি শুনেছিলাম আমার বাবা বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, আমার বাবা জার্মানি থেকে পড়াশোনা করে আসছে এবং খুবই শিক্ষিত একজন মানুষ। ইন্ডিয়াতে আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, যদিও দাদার সম্পত্তির কোনো মালিক আমার বাবা নয়। এক পর্যায়ে মায়ের ওই জ্ঞানজ্ঞানানি সহ্য করতে না পেরে আমার বাবা তখন ইন্ডিয়া থেকে জায়গা বিক্রি করে। ইন্ডিয়া থেকে তার ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা এনে আমার বাবা তখন ঢাকাতে একটা জায়গা কিনে। শুধু জায়গায় কিনে না, সেই জায়গার ভিতরে দোতলা একটা বাড়িও নির্মাণ করে। বাড়ির কাজ শেষ হতে হতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি তখন আমাদের এলাকারই একটা স্কুলে পড়াশোনা করি। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমি ক্লাস 6-এ পড়লেও আমি দেখতে শুনতে অনেকটা বড় হয়ে যাই। আমাকে ঠিক কেউ দেখলে বলবে না যে আমি ক্লাস 6-এর বাচ্চা, মানে খুবই বড়সড় হয়ে যাই। যাই হোক, আব্বুর সাথে আমার সম্পর্কটা ছিল খুবই ফ্রেন্ডলি। আব্বু আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং আমিও যথারীতি আমার বাবাকে অনেক ভালোবাসতাম। দিনের প্রায় পুরোটা অংশই আমার বাবার সাথে খেলাধুলা, দুষ্টুমি এসব করে আমার কেটে যেত। আমি ছিলাম আমার বাবার কলিজার টুকরা। বাবা আমাকে এক মুহূর্ত না দেখলে যেন ধরপড় করে মরে যেত। বাবার ওই ভালোবাসাটাই আমি আজও মিস করে যাই। এমন করতে করতে ক্লাস 6 থেকে আমি যখন ক্লাস 7-এ উঠি, আমাদের বাড়ির কাজটা তখন প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে যায়। বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে পরে আমার মা তখন আমার নানু বাড়ি থেকে চলে আসে। আমার নানু বাড়ি থেকে আমাকে নিয়ে চলে আসে আমাদের নিজেদের বাড়িতে। আমার মা তখন থাকতে শুরু করে। এই করতে করতে আমার মায়ের এক খালাতো ভাই সম্পর্কে হয় আমার মামা, উনি একটা সরকারি চাকরি করতেন।
ঢাকাতে একটা সরকারি চাকরি করতেন এবং সরকারি চাকরি করার সুবাদে আমার মা তখন সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু দোতলা বিল্ডিং, আমরা তো নিচতলায় থাকি, দোতলা খালিই থাকে। আমার মা তখন চিন্তা করলো আমার ওই মামার নাম ছিল শফি, ওই শফি মামারে দোতলায় ভাড়া দিবে। শফি মামা একজন নামাজি মানুষ ছিলেন, তিনি আর মুখ ভর্তি দাঁড়িয়ে এবং খুবই দিনদার একজন ব্যক্তি ছিলেন। মায়ের ওই সিদ্ধান্তে আমার বাবা কেন জানি হঠাৎ করে বাধা দিল। বাবা বলল, আমরা বাইরের লোকদেরকে ভাড়া দিব, তোমার ভাইকে এখানে দেওয়ার দরকার নাই। কিন্তু বাবার কথাকে উপেক্ষা করে আমার মা তখন আমার মামাকেই এই বিল্ডিংটা ভাড়া দিল, মানে আমরা নিচতলায় থাকি, দোতলায় মামাকে ভাড়া দিল। মামা তখন যথারীতি দোতলায় ভাড়ায় উঠে গেল। কিন্তু ভাড়ায় উঠে যাওয়ার পরেও মামা সারাক্ষণে আমাদের বাসায় পড়ে থাকতো, কারণে অকারণে আমাদের বাসায় আসতো, আম্মুর সাথে গল্পগুজব করতো, কথাবার্তা বলতো। যদিও মামার বউ ছিল, কিন্তু মামার বউটা দেখতে শুনতে খুব একটা ভালো না। আর মামানির বড় সমস্যা ছিল, মামানি কানে শুনতো না, একটু প্রতিবন্ধী টাইপের ছিল। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, ওনার ওয়াইফের কি একটা সমস্যা হয়েছিল, কি একটা রোগ হয়েছিল, এরপরেও ওনার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তো এই মামা যে সারাক্ষণই আমাদের বাসায় আসে, আমাদের বাসায় থাকে, আমার বাবার কাছে এই বিষয়টা ভালো লাগেনি। আমার বাবা আমার মাকে বারবার বলতো যে উনি বারবার আমাদের বাসায় কেন আসে, আমাদের বাসায় এইভাবে পড়ে থাকে কেন, এটা তো ভালো দেখায় না, উনি ওনার বাসায় যায় না। মাঝে মাঝে এমনও হতো যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে মামা আমাদের বাসায় ঘুমিয়ে পড়তো, ওনার বাসায় যাইতো না। কিন্তু সত্যি কথা বলতে মামা আমাদের বাসায় থাকলে আমি অনেকটা আনন্দে থাকি, কারণ পুরো বাসাটাই ফাঁকা। বাবা বাবার মতো করে কাজকাম করে, ব্যবসা বাণিজ্য করে, মা তার মতো করে হচ্ছে ঘর সামলায়। আমাকে সময় দেওয়ার মতো কেউই নেই। মামা যখন আমাদের বাসায় থাকতে শুরু করে, মামা তখন আমাকে পর্যাপ্ত সময় দিত, আমার সাথে গল্পগুজব করতো, আমার সাথে আড্ডাবাজি করতো, কথা বলতো। এতে মনে হলো যেন আমি মোটামুটি অনেকটা প্রাণবন্ত আছি। আমিও আমার বাবার সাথে ফাইট করি যে না, মামা আমাদের বাসায় আসলে সমস্যা কি, তুমি এরকম করে মানা করো কেন। কিন্তু এই শফি মামাকে কেন্দ্র করে আমার বাবা মায়ের মাঝে শুরু হয় এক কঠিন মোরগ যুদ্ধ। আমার বাবা কোনোভাবেই আমার মাকে শফি মামার সাথে কথা বলতে দেয় না, আর আমার মাও নাসরবান্দি, শফি মামারেই তিনি আমাদের বাসায় রাখবে। এবং এই নিয়ে পরিবারের মাঝে এক অন্যরকম ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। এই ঝগড়াঝাটির মাঝে আমার বাবা তখন সিদ্ধান্ত নিল তিনি এদেশে থাকবেই না, তিনি ইন্ডিয়াতে চলে যাবে। আমার মাকে বলতেছে যে আমি এই দেশে থাকবো না, তুমি আমার সাথে চলো, আমি ইন্ডিয়াতে চলে যাব, আমার এখানে থাকার প্রয়োজন নাই। কিন্তু মা বলতেছিল যে কেন আমরা ইন্ডিয়াতে যাব, আমরা এখানে বেশ ভালো আছি, আমরা এখানে থাকবো, আমি যাব না। মানে বাবা বারবার বলার পরেও মা কিন্তু যাইতো না। এভাবে মায়ের উপর রাগ করে একটা সময় আমার আব্বা তখন ইন্ডিয়াতে চলে যায়। তো আমি তখন ক্লাস 7-এ পড়ি। বুঝতেই পারেন ক্লাস 7-এ পড়া একটা ছেলে, বয়স তো আর অতটাই কম না, মোটামুটি সব কিছুই বুঝি। তো বাবা যখন মানে আপনার ইন্ডিয়াতে চলে গেল, এই সময়টাতে আমার মামা প্রায় 24 ঘন্টা আমাদের বাসায় থাকতে শুরু করে, শফি মামা। এবং যেহেতু শফি মামা আমাদের বাসায় এইভাবে থাকতেছে, শফি মামার 2-1টা কাজ আমার আম্মুর সাথে আমার ভালো লাগেনি। এবং ভালো না লাগার পরেও আমিও তখন আমার বাবার মতো শফি মামার বিরোধিতা করতে শুরু করি। শফি মামা আমাদের বাসায় কেন আসবে, কেন থাকবে, এই জিনিসগুলো তখন আমার কাছে আর ভালো লাগতেছিল না। একটা পর্যায়ে আমি তখন এরপরে যখন আব্বু আসে, আমি তখন আমার আম্মুরে বললাম যে আমরা আব্বুর সাথে ইন্ডিয়াতে চলে যাবো, আমরা এখানে থাকবো না। এই দিন কি হয়েছে আমি জানি না, আব্বুর সাথে প্রচুর ঝগড়া হয়েছে আমার আম্মুর রাতের বেলায়। ঝগড়াঝাটির এক পর্যায়ে সকালবেলা আমার আব্বু আমার আম্মাকে মারে। আম্মাকে মাইরা আব্বা জাস্ট একদিন আসছে, এক রাত ছিল, ওই রাতেই মারামারি হয়েছে। পরের দিন সকালবেলা আমার আব্বা আবারও ইন্ডিয়াতে চলে যায়। এবং ইন্ডিয়াতে চলে যাওয়ার 4 দিন পরে আমরা খবর পাই যে আমার আব্বা নাকি ইন্ডিয়াতে মারা গেছে। ইন্ডিয়াতে মারা গেছে। আমার আব্বা যখন বাংলাদেশে আসছিল তখন খুবই অসুস্থ ছিল। মানে মায়ের ওই টেনশন আমার আব্বা নিতে পারতেছিল না। মা প্রচুর পরিমাণে প্রেশারে রাখতো আমার আব্বাকে, কোনোভাবে আব্বাকে শান্তি দিত না। প্রত্যেকটা বিষয় নিয়ে আব্বুর সাথে ঝগড়া করতো, ফাইটিং করতো। মানসিকভাবে আমার আব্বু কোনো শান্তি পাইতো না। জানতে পারি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমার আব্বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাকি মারা যায়। আব্বুর মৃত্যুর খবর শুনে আমরা পাগলের মতো হয়ে যাই। আমি আব্বুর লাশ দেখার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমার মা বলতেছিল আমার বাবা নাকি ইন্ডিয়াতে গিয়ে আবারও হিন্দু ধর্ম পালন করতে শুরু করে এবং হিন্দু ধর্ম মোতাবেকই নাকি আমার আব্বাকে দাহ করা হবে, মানে আব্বুর সৎকার করা হবে, আমরা ওখানে যেতে পারবো না। আমি তখন বললাম যে আমি আমার আব্বুর সন্তান, আমি কেন যেতে পারবো না। তখন আমি আমার মায়ের মুখে জানতে পারি আমার বাবা নাকি ইন্ডিয়াতে একটা হিন্দু মহিলাকে বিয়েও করে। একটা বিষয় আমি ওখানে বলে রাখি যে আদৌ আমার মা যে কথাগুলো বলেছে এই কথাগুলো কি সত্য না মিথ্যে, এটা কিন্তু আমি জানি না। বাবা মারা যাওয়ার পরে যখন আমি আম্মার সাথে অলওয়েজই ঝগড়া করতাম, তোমার কারণে আব্বা মারা গেছে, এই জিনিসগুলো নিয়ে যখন ঝগড়াঝাটি করতাম, তখনই আমার মা আমাকে বিষয়গুলো জানায় যে আব্বু ইন্ডিয়াতে বিয়ে করছে, আব্বুর পরকীয়া আছে, আব্বু হিন্দু হয়ে গেছে, এইসব মা জানাইতো। তো অনেক চেষ্টা করছিলাম, মাকে অনেক বলছিলাম যে আমি ইন্ডিয়াতে যাব, আব্বুর লাশ দেখব, কিন্তু আমি আর ইন্ডিয়াতে যেতে পারিনি।
আমার আব্বু এভাবেই দুনিয়া ছেড়ে চলে গেল এবং আমি আমার বাবাকে আস্তে আস্তে করে ভুলতে শুরু করি। বাবার শেষ স্মৃতিটুকুন আমার এটুকুনই মনে আছে, বাবা যেদিন লাস্ট আম্মুর সাথে ঝগড়া করে সকালবেলা বাংলাদেশ ছেড়ে চলে যায়, আমাকে একটা কথাই বলে, যদি আমি কখনো আর ফিরে না আসি তবে আমার মৃত্যুর প্রতিশোধ তুই নিস। এই কথাটা আব্বু আমাকে বলেছিল। তা আমি হয়তো আমার আব্বুর মৃত্যুর প্রতিশোধ নিতে পারিনি, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা নিজে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। কিভাবে নিয়েছে আপনারা পুরোটা শুনলেই বুঝতে পারবেন। যাই হোক, এরকম করে বাবা মরে গেল এবং বাবা মারা যাওয়ার পরেই তখনই শফি মামা আমাদের বাসায় কন্টিনিউয়াসলি আইতো যাইতো, মানে আমার আম্মুর সাথে একরকম থাকতো খুবইভাবে। তো ওনার ওয়াইফ একটু প্রতিবন্ধী টাইপের মানুষ, ওনার ওয়াইফ আবার এত কিছু বুঝতো না, ওনার স্বামী কোথায় যায় কী করে না করে এসব নিয়ে ওনার ওয়াইফের ততটা মাথা ব্যথা ছিল না। সে তার মতো করে সংসার সামলাইতো, তার মতো করে চলাফেরা করতো, এই সমস্ত কিন্তু সে বুঝতো না। এভাবেই দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একটা সময় আমার নিজের কাছে বিষয়টা খারাপ লাগতে শুরু করে এবং খারাপ লাগতে শুরু করার পরে আমি তখন আমার আম্মুকে বললাম যে আম্মু, তখন আমি মোটামুটি বড় হয়ে যাই, আমি তখন ক্লাস 8-এ যে ক্লাস 9-এ পড়ি, আব্বু মারা যাওয়ার প্রায় কয়েক মাস পরেই। তো আমি তখন মাকে বললাম, মানে খুব রেগে যাই, যেগুলো আসলে চোখে দেখতেছি এগুলো তার এখানে মুখে বলা যাবে না, কিন্তু জিনিসগুলো আমি দেখতাম। তখন আমি আমার মাকে বললাম যে মা, আমি আর বাসায় থাকবো না, আমি বাসা থেকে বেরিয়ে যাব, কারণ আমার এসব দেখতে আর ভালো লাগতেছে না। আমার মা ওই মুহূর্তে আমাকে জানায় তিনি নাকি শফি মামাকে বিয়ে করে ফেলছে। আমি তখন বললাম যে এইটা আপনি কি বলেন, আজ এত বছর পরে আপনি এটা কী বলতেছেন, আব্বু মারা যাওয়ার পরে এটা কেন বলতেছেন? আমার আম্মা বলে যে আমি তো শফি মামার অনেক আগেই বিয়ে করে ফেলছি, সে আমার হাজব্যান্ড, সে আমার বাসায় থাকলে কোনো প্রবলেম নাই। আমি বললাম শফি মামার তো বউ আছে, একটা মামানি আছে, এরপরেও আপনি কেন শফি মামাকে বিয়ে করলেন, বা শফি মামার বউয়ের কী হবে? আমার মা বলে তোর শফি মামার ওই ঘরে কোনো সন্তানাদি হয় না, তার জন্য সে আমাকে বিয়ে করছে। তো মানে আমার তখন ভালো লাগে না, আমি খুব রাগারাগি করতাম, মানে এই আমার জীবনে একটা কঠিন ধাক্কা লাগে। আম্মু বিয়ে করে ফেলছে, আবার শফি মামারে, আমার আব্বু মারা গেল, এবং তখন আমি ক্লাস 8-এ পড়ি। ওই বয়সে এসেই আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি এবং ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি, এবং 9-এ ওঠার পরে ক্লাস 10-এ উঠি, এবং ক্লাস 10-এ আমি যখন পড়ি ওই মুহূর্তে আমি বুঝতে পারি যে আমার মা শফি মামার সাথে যা যা করতেছে, উনি কি বিয়ে করে না বিয়ে ছাড়াই করে, এবং শফি মামার যে বউ আছে তার শ্বশুরবাড়ির লোকজন, মানে শফি মামার শ্বশুরবাড়ির লোকজন আমার আম্মাকে মারতে আসে, আমার আম্মাকে উঠাই নিয়ে যেতে আসে, এবং আমার যে নানা নানি আছে তারাও আম্মুর সাথে কথা বলে না যে আম্মু এমন জঘন্য কাজ কেন করলো। এই পারিবারিক ডিপ্রেশনে পড়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি এসএসসিতে 3 সাবজেক্টে ফেল করি, এবং এসএসসি ফেল করার পরে আমি তখন বন্ধুবান্ধবের সাথে আর মিশতে পারি না, বাসার বাইরে যাইতে পারি না, সবসময় বাসার মধ্যে বসে থাকি। আমার আম্মা কিন্তু তখন মোটামুটি অনেক টাকা পায়, এবং এই টাকা আমার আম্মার কোত্থেকে আসে সেটা আমি জানি না। আমার আম্মা একটা প্রাইভেট কোম্পানিতে এই সময় চাকরি নেয়, ওই লাস্ট মুহূর্তে আব্বু মারা যাওয়ার শেষ বয়সে আমার আম্মু তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেয়, প্রাইভেট একটা কোম্পানিতে, ওই কোম্পানিতে আমার আম্মা চাকরি করে। তো সেই কোম্পানিতে চাকরি করার পরেই দেখতেছে আমার আম্মার অনেক টাকা হয়ে গেছে। আব্বু হচ্ছে বিল্ডিং টাইলস করে নেয়, আমার আম্মু টাইলস করতেছে, এরপরে চারপাশের ওয়াল ঠিক করতেছে, এবং হচ্ছে আপনার গাড়ি কিনছে, খুব বিশাল একটা অবস্থা। হঠাৎ করে আম্মুর এত পরিবর্তন, এত টাকা পয়সা আম্মু কোত্থেকে আনলো, এর কোনো সঠিক ব্যাখ্যা বা কারণ কোনো কিছু আমার কাছে জানা নাই। কিন্তু আমি দেখতাম যে আমার আম্মা 2 হাতে টাকা ইনকাম করতেছে, শফি মামা তখন আম্মুর সাথে আছে। এভাবে আমি তখন ইন্টারমিডিয়েট, মানে আপনার এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করার পরে পুরো ঘর বইটা হয়ে গেলাম, ঘরের ভিতর বসে গেলাম, ঘরে বাইরে আর যাই না, সারাক্ষণে ঘরের ভিতর বসে থাকি, অলওয়েজ মন খারাপ করে থাকি। এবং এই নিয়ে তখন 1 দিন 2 দিন 3 দিন করে কাটতে কাটতে একটা সময় আমি মোটামুটি নেশার জগতে ঢুকে গেলাম আমার মহল্লার পোলাপাইনের মাধ্যমেই। যখন পড়াশোনা ছেড়ে দিলাম, বাসার মধ্যেই বসে থাকতাম, আম্মুর সাথে তো আমি কথাই বলতাম না, মানে আমার মায়ের সাথে আমি টোটালি কথা বলতাম না। আমার কাছে কেন জানি বারবার মনে হতো যে আমার আব্বার মৃত্যুর পিছনে আমার মায়ের হাত আছে, আমার মায়ের কারণে আমার আব্বা মারা গেছে। এই কারণে আমি আমার আম্মুর সাথে খুব বেশি একটা কথা বলি না, এবং সবসময় আমি আমার আম্মুর কাছ থেকে দূরত্ব বজায় রাখি, আম্মুর কাছ থেকে দূরে থাকি। আম্মুকে দেখলে অন্যদিকে তাকায় থাকি, আম্মুর সাথে কথা বলি না। আর এই সময়টাতে সেই ধরনের আমি পুরোপুরি নেশার জগতে ঢুবে গেলাম, এবং বিভিন্ন পোলাপানের সাথে, এলাকার যে ছেলেফেলে ছিল আমাদের মহল্লায়, ওদের সাথে আমি তখন নেশা করতে শুরু করি, এবং প্রচুর পরিমাণে নেশা করি। নেশায় আমি পুরো কালো হয়ে যাই। এবং শফি মামা এখানে একটা কাজ করে, তার আগের যে ওয়াইফ ছিল, যিনি কানে শুনতো না, ওনাকে ডিভোর্স করে দেয়, আমার আম্মুর মাধ্যমেই ডিভোর্স করে। আমার আম্মু ওনাকে বলে আগের বউ ছেড়ে দেওয়ার জন্য, উনি তখন ওনার আগের ওয়াইফকে ছেড়ে দেয়, যার সাথে তিনি দীর্ঘ অনেকগুলো বছর সংসার করে, এবং ছেড়ে দিয়ে শফি মামা তখন আমার আম্মুর উপরেই পড়ে আছে। তো আমার
আম্মু কিন্তু শফি মামারও, আমি আসলে শফিরে কখনোই বাবা ডাকি নাই, শফি মামারেও আমার আম্মা কোনো সময় মূল্যায়ন করতো না। উনি যে স্বামী, এটা আমার আম্মা কোনো সময় ওনাকে ওভাবে দেখতো না। মানে সারাক্ষণ ওনার সাথে ঝগড়া করতো, ওনাকে দিয়ে বাসায় কাজবাজ করাইতো এবং টয়লেট পরিষ্কার করাইতো, রান্নাবান্না করাইতো। একটা কাজের লোকের মতো শফি মামা আমাদের বাসায় কাজ করতো। এবং আমি যেদিন থেকে জানতে পারলাম যে শফি মামা আমার আম্মাকে বিয়ে করে ফেলছে, আমি তখন থেকে আর শফি মামার সাথে কথাই বলি না। ওনাকে আমি এই রাস্তা দিয়ে দেখলে আমি অন্য রাস্তা দিয়ে হাঁটি। মানে ওনার সাথে আমার আর কোনো ভালো সম্পর্ক নাই। যেহেতু উনি এরকম একটা কাজ করেই ফেললো, আমার মাকে উনি বিয়ে করে ফেলছে, তাহলে আমি ওনার সাথে কথা বলবো না। আমি ওনার কাছ থেকে পরিপূর্ণভাবে সরে গেলাম। এবং উনি তখন আমার সাথে মিশার জন্য চেষ্টা করতো, বাট আমি ওনার সাথে মিশতাম না। যে উনি আমার এত বড় ক্ষতি কেন আমার আম্মুকে বিয়ে করলো, যাকে আমি মামা ডাকতাম তারা আমি কেন বাবা ডাকবো। এরপরে তখন এইভাবেই দিন আর রাতগুলো কাটতেছে। আমি তখন নেশা করতেছি এবং পুরোপুরি নেশার মাঝে জড়িয়ে পড়ি। এই করতে করতে একটা সময় আমার আম্মু করলো কি, একটা ড্রাইভার নিয়ে আসছে। ড্রাইভারটার বয়স আমাদের বাসার জন্য আর কি, মানে আম্মুকে নিয়ে এদিকে সেদিকে যাবে ওইরকম একটা ড্রাইভার নিয়ে আসছে। এবং ড্রাইভারটা একটু বৃদ্ধ টাইপের ছিল, মানে একটু বয়স্ক ছিল। 3 দিন 4 দিনের মতো আম্মু এই ড্রাইভারটাকে নিয়ে থাকে এবং একটা পর্যায়ে আম্মু তখন ড্রাইভারটা বিদায় করে দেয়। তো বাসার মধ্যে তখন বারবার কথাবার্তা চলতেছিল, একটা ড্রাইভার দরকার। একদিন আম্মু আমাকে নিজেই বলতেছে যে কোথাও যদি একটা ভালো গাড়ির ড্রাইভার পাওয়া যায়, আম্মু তাহলে একটা ড্রাইভার নিবে আর কি, আমাকে এটা বলছে। তো আমি বললাম যে আমি কোথায় ড্রাইভার পাবো, আমি কি জানি, আমি এসব নিয়ে কথা বলি না। তো আমি যে আমাদের মহল্লায় নেশা করতাম, এই নেশা করতে করতে আমার এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, নাম হচ্ছে রনি ভাই। তো রনি ভাই হচ্ছে রেন্টেকারের গাড়ি চালায়, গাড়ি চালায় কোথায় জানি, বাট উনি আমার অনেক সিনিয়র, কিন্তু ওনার সাথে আমি ফ্রেন্ডলি চলাফেরা করি, আমরা দুজনে একসাথে নেশা করি এবং রনি ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুবই ক্লোজ হয়ে যায়। তো সেই জায়গা থেকে একটা সময় এই নেশার কারণে রনি ভাইয়ের চাকরিটা চলে যায়, যেখানে চাকরি করতো ওখানে ওনার জবটা চলে যায়। তো উনি কিন্তু আমাদের বাসায় আবার আসতো, আমাদের বাসায় আসতো, আমরা একসাথে নেশা টেশা করতাম। এগুলো আমার আম্মা জানতো, বাট আমার আম্মু আমাকে কখনো প্রতিবাদ করতো না। আর প্রতিবাদ করলেও না, আমি আমার মায়ের কথা শুনতাম না, আর এই মাকে মানতাম না। একটা পর্যায়ে দেখা গেল এই রনি ভাই কীভাবে যেন এটা খবর পাইছে যে আমাদের বাসায় একজন ড্রাইভার লাগবে। রনি ভাই একদিন আমাকে বললো যে সিফা, তোমাদের বাসায় তো ড্রাইভার লাগবে, একটা কাজ করো না, তোমার আম্মাকে বলে তোমাদের বাসা আমাকে ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়ে দাও। আমি তখন বললাম যে ভাই, আপনি আগে যেখানে চাকরি করতেন সেখানে তো অলরেডি নেশা করার কারণে আপনার চাকরি চলে গেছে, এখন কি আপনি আবার ড্রাইভিং করবেন, বা আপনি যদি নেশা করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলেন। উনি আমাকে তখন বলেছে, দেখো আমি তো নেশা আজকে বহু বছর ধরেই করতেছি, বাট নেশা করে আমি গাড়ি চালাই, কখনোই আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করি নাই। কিন্তু আমি যে নেশা করি এটা আমার কোম্পানির লোকজন জানতে পারছে এবং তারা জানার পরে আমাকে চাকরি থেকে বিদায় করে দিছে। বাট আমি নেশা করে কখনোই গাড়ি খারাপভাবে চালাই না। আর তোমার মা মানি তো আমারও একজন সম্মানিত মানুষ, আমি ওনার সাথে ওভাবে ব্যবহার করব, বা ওনার সামনে আমি যখন যাব তখনই খুবই ভদ্রভাবে যাব, আমি কখনো নেশাতে জড়াবো না। তুমি তোমার আম্মাকে বলে তোমাদের বাসায় আমাকে একটা ড্রাইভিং চাকরির ব্যবস্থা করে দাও। খুবভাবে উনি তখন আমাকে রিকোয়েস্ট করে। আমি তখন বললাম যে দেখেন, আসলে আমি আমার আম্মুর সাথে কথা বলবো, এখন আম্মু ড্রাইভার নেবে কিনা, বা আম্মু তো জানে আপনি নেশা করেন, আপনি এভাবে নেশাগ্রস্ত একটা মানুষ, এখন আম্মু নেবে কিনা ওইটা তো ভাই আমি আর বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তারপর আমি আম্মুর সাথে কথা বলবো। তো একদিন আমি তখন আম্মুর সাথে এই রনি ভাইয়ের বিষয়ে কথা বলি যে রনি ভাই তো ভালো ড্রাইভার, উনি আগে রেন্টে কার চালাইতো, এখন তুমি যদি বলো তাহলে আমাদের বাসা ওনাকে আমি নিতে পারি, উনি আমাদের বাসায় ড্রাইভ করবে। মুহূর্তের মধ্যে মা খেপে গেল, খুবভাবে রেগে গেল। রেগে গিয়ে আমাকে বলতেছে যে কীভাবে চিন্তা করলি যে আমি তোর সাথে নেশা করা একটা ছেলেকে আমি আমার বাসার ড্রাইভার হিসেবে নিব, এটা কখনোই হতে পারে না, এটা তুই কোনোদিনও স্বপ্নেও চিন্তা করবি না। তুই যেরকম নেশাখোর ওই ছেলেও নেশাখোর, আমার কোনো নেশাখোর ড্রাইভার লাগবে না। এদিন মোটামুটি আম্মু খুবভাবে রাগারাগি করলো আমার সাথে, আমি আম্মুর সাথে এই নিয়ে কোনো কথা বললাম না। এভাবে প্রায় 5 দিন কেটে গেল। 5 দিন পরে আমার আম্মা একদিন আমারে বলতেছে যে হঠাৎ করে আমার চিটংয়ে যাওয়া লাগতেছে, অফিসেরই কোনো একটা কাজে চিটংয়ে যাবে। তো আমার আম্মা গাড়ি কেনার পরে কিন্তু সবসময় গাড়িতেই চড়ে, নিজেই ড্রাইভ করে নিজেই চালায় এবং উনি যায়। তো একদিন আম্মু আমাকে বলতেছে, এটা 5 দিন পরে, তখনও কিন্তু ওই শফি মামা আমার আম্মুর হাজব্যান্ড, বাট উনি শুধু নামমাত্রই হাজব্যান্ড। আমার আম্মু বাইরে বেরিয়ে চলাফেরা করে, বাট উনি বাসায় কাজ বাজ করে, দেখাশোনা করে, ওভাবেই আছে। উনি যে গভর্নমেন্ট চাকরি করতো, ওনার ওই চাকরিটাও চলে যায়। এই ঝামেলায় পড়ে ওনার আগের ওয়াইফ ওনার নামে কমপ্লেন করে। আগের ওয়াইফের যে ওনার যে আগের শ্বশুর শাশুড়ি ছিল, শালারা ছিল, তারা ওনার চাকরিতে কমপ্লেন করে ওনার চাকরি চলে যায়। তো চাকরি চলে যাওয়ার পর উনি তখন আমাদের বাসায় পড়ে থাকে। তো ওই মুহূর্তে আমার আম্মা তখন আমার বলতেছে যে ওনার চিটংয়ে যাওয়া লাগবে অফিসের কাজে, তো আমি যেতে ওনার সাথে যাই। পরে আমি মারে বললাম যে মা, আমার শরীর ভালো না, আমি যাব না।
তো এইভাবে মা তখন আমাকে বলে, তোর না একটা বন্ধু ছিল রনি না কি না জানি কি নাম, ওনা গাড়ি চালাইতে পারে, ও কোথায়, কালকে একটু আনিস তো, আমি ওর সাথে কথাবার্তা বলবো। আম্মু চিটংয়ে যাবে তাই। পরে রনি তো আমার এলাকারই ছেলে, তো আমি মানে বড় ভাই ওনারা ডাক দিলাম। ডাক দেওয়ার পরে আম্মু তখন ওনার সাথে কথা বললো। রনি ভাই কিন্তু আমার আম্মুকে খুবই রেসপেক্ট করতো, অনেক সম্মান করতো, আন্টি করে কথা বলতো এবং খুবই ভদ্র একজন মানুষ ছিল। আমার আম্মু তখন ওনাকে বলল যে এমন এমন ঘটনা, আমার তো একটু ইয়েতে যাওয়া লাগতেছে, চিটংয়ে যাওয়া লাগতেছে অফিসের কাজে, এখন আমি তোমাকে আর হচ্ছে সিফাতকে সাথে করে নিতে চাই, আমি এই গাড়ি ড্রাইভ করব, যদি কখনো আমার ক্লান্ত লাগে, একটু খারাপ লাগে, ওই সময়তে তুমি চালাইবা, আমি তোমার পাশেই বসবো। রনি ভাই বললো যে না আন্টি, আপনার চালাইতে হবে না, আমি নিজে ড্রাইভ করে আপনাকে চিটংয়ে নিতে পারবো, সিফাত যদি যায়। আমি সেখানে মাকে বললাম যে না আমি যাব না, ওখানেই বলতেছি। রনি ভাই আমাকে বলে যে আরে সিফাত তুমি চলো, আমি সহ যাব, তোমার যে নেশার ব্যবস্থা এটা আমি করে দিব। আমি বললাম ভাই আপনি যদি আম্মুর সাথে ঢাকায় যান, আপনাকে রিকোয়েস্ট করি ভাই আপনি নেশা টেশা করেন না, এবং টোটালি আমার আম্মু যদি কোনোভাবেই বুঝতে পারে যে আপনি ড্রাইভ করার সময় নেশা করেন, আপনাকে ড্রাইভ থেকে ওখান থেকে আম্মু নামাই দিবে। তো উনি আমাকে বলে যে না আমি এরকম কিছু করবো না। এর পরের দিনে ওনারা ভাবছে আমি যাব, আম্মা আমাকে বলতেছে সিফাত চল না, আমি বললাম যে না আমি যাব না। আসলে ভাই আমি যখন নেশাতে ঢুকে গেছিলাম তখন এই দুনিয়াধারে কিছু আমার কাছে ভালো লাগতো না। আমি কবে নেশা টান দিব, কবে নেশা মুখে নিব, এইটা ছাড়া আমার আর কোনো কিছুই ভালো লাগতো না। মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, শুধুমাত্র যারা নেশা করতো, আমার সাথে যারা নেশা করতো এদেরকে আমার ভালো লাগতো, আমি ওদেরকেই পছন্দ করতাম, ওরা নেশা করতো আমিও নেশা করতাম। বাট এছাড়া বাইরের কোনো মানুষকে, যাদেরকে আমি চিনি না জানি না, বা বাইরের কোনো মানুষ যারা ভালো নামাজ কালাম পড়ে নেশা টেশা করে না, এদেরকে আমার টোটালি ভালো লাগতো না। ওই সময়টাতে আমার দিন শুরু হতো বিকেল 4টা বাজে। আমি মানে সারা রাত নেশা করে ঘুমাইতাম, ফজরের পরে ঘুমাইতাম এবং বিকেল 4টা বাজে ঘুম থেকে উঠতাম। মানে আমার এটা একটা রুটিন হয়ে গেছিলো। আর টাকার কোনো অভাব ছিল না, আম্মুর কাছে অগাধ টাকা ছিল, আম্মুর টাকা দিতাম, আমি আম্মুর টাকা দিয়া মানে মজা মাস্তি করে ঘুরে বেড়াতাম। এভাবে তখন আম্মু তখন এই হচ্ছে রনি ভাই নিয়ে মানে চট্টগ্রামে যাবে, আমি তখন যাই না, আম্মু আর রনি ভাই তখন চট্টগ্রামে গেছে। তো চট্টগ্রামে গেছে এবং যাওয়ার সময় আব্বুকে মানে ওই যে আমার মামা যে মানে আপনার শফি মামা ছিল অনেকে বলে গেছে, উনিও তখন বললো যে ঠিক আছে যাও। এবং আমি মানে শফি মামা চাচ্ছিল সাথে যাওয়ার জন্য, কিন্তু আমার আম্মু কেন যেন ইচ্ছে করেই নেয় নেই, ওনাকে ইচ্ছে করে আমার আম্মু নেয় নেই যে আপনার যেতে হবে না, উনি একাই হচ্ছে রনি ভাই নিয়ে গেছে। এভাবে আমার আম্মু 4 দিন চিটংয়ে ছিল, তার অফিসের কাজেই গেছে। 4 দিন পরে আম্মু তখন বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে রনি ভাই তখন আম্মু তখন বলতেছে যে রনি ভাই চলে যাওয়ার পরে আমার আম্মু বলে ছেলেটা তো ভালোই ড্রাইভ করে, ওর তো ড্রাইভিং স্কিল অনেক সুন্দর, আমি তো ভাবছিলাম না যে এত ভালো ড্রাইভ করে, ও তো অনেক ভালো ড্রাইভ করে। তো আম্মু যেদিন মানে আপনার চিটং থেকে ফিরে আসছে ওই দিনে বলতেছে রনি ভাই আমাদের বাসায় চাকরিতে নিয়ে নিবে, মানে উনি অনেক ভালো ড্রাইভ করতেছে, খুব ভালো ড্রাইভিং করে, আমাদের বাসা ওনাকে চাকরিতে নিয়ে নিবে। তো আমি তখন আম্মুকে বললাম তাহলে তো ভালোই, রনি ভাই তো এমনি আমাকে প্রত্যেক দিন বলতেছে যে উনি ড্রাইভ করবে, ওনাকে নেওয়ার জন্য, এখন যদি তুমি নিয়ে আনো তাহলে তো ভালোই হয়। আম্মু বলে ঠিক আছে ওরে নিয়ে নিব, বল ওর জামা কাপড় সব কিছু নিয়ে ড্রাইভিং রুমটা ওকে তখন দেখাই দিল। তা আমি তখন ওই শফি মামারে বললাম যে নতুন ড্রাইভার আসতেছে, এমন এমন ঘটনা। উনি তখন হানা কোনো কিছু বললো না, আসলেও কি না আসলেও কি, উনি ওনার মতো করে পড়ে আছে। তারপর রনি ভাই আমাদের বাসায় তখন ড্রাইভার হিসাবে নিয়োগ হলো, উনি তখন ড্রাইভিং হিসাবে ঢুকলো এবং উনি আমাদের আম্মুর মানে ড্রাইভ করতো এবং বাসায় যত বাজার সাজার লাগতো বা বাইরের কোনো কাজ থাকলেও রনি ভাই করতো। আমার আব্বাকে অনেকটা রেসপেক্ট করতো, মানে শফি মামারে আর কি অনেকটা সম্মান করতো, ওনার সাথেও শফি মামারও বাইরে টাইরে নিয়ে যাইতো। মোটামুটি রনি ভাই আমাদের বাসায় আসার পর থেকে আমাদের বাসার সমস্ত কাজগুলোই কেমন যেন অনেকটা ইজি হয়ে গেল। পরিবারের প্রতিটা মানুষের সাথে রনি ভাইয়ের খুব মধুর একটা সম্পর্ক, সবার সাথে খুব ভালো করে ভদ্র করে সুন্দর করে কথাবার্তা বলে, এবং আমারও নেশা করার মতো একটা মানুষ পেয়ে গেলাম। আর বাইরে গিয়ে নেশা করতে হয় না, রুমের মধ্যে আমি তখন রনি ভাইয়ের সাথে নেশার মধ্যে জড়িয়ে পড়ি। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে এবং কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের মহল্লারই একটা মেয়ে যার নাম হচ্ছে নিজম, ওই একটা মেয়ে ভাই আমাকে বহু মাস ধরে বিরক্ত করতেছে। এই মেয়েটা আমার সাথে মানে বহু মাস ধরে আমাকে জ্বালাইতেছে আমার সাথে রিলেশন করার জন্য। বাট আমার এই বয়সে এসে কোনো প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু ভালো লাগে না। আমি একজন নেশাগ্রস্ত মানুষ, নেশা হইলে আমি সব কিছু পাই, আমার বউয়ের দরকার নেই। কিন্তু এই মেয়েটাকে বুঝাতে পারি না। এই মেয়েটা আমার পিছনে প্রচুর পরিমাণের কষ্ট করতেছে আমার সাথে রিলেশন করার জন্য, এবং শেষ পর্যন্ত যখন আমাকে কোনোভাবে পারতেছে না তখন রনি ভাইরে ধরে, রনি ভাইরে বলে যে আমি সিফাতরে পছন্দ করি, আমি ওরে বিয়ে করতে চাই। এবং ওই রনি ভাই তখন আমাকে বলে যে দেখো সিফাত মেয়েটা তো অনেক ভালো এবং তোমার সাথে একটা রিলেশনে যেতে চায়, তুমি তার সাথে রিলেশন করো। আরে ভাই একটা গার্লফ্রেন্ড থাকলে সমস্যা কি, নেশার জায়গায় নেশা, গার্লফ্রেন্ডের জায়গায় গার্লফ্রেন্ড, একটা রিলেশন করো। তা আমি তখন ওই নিজমের সাথে কথাবার্তা বলতাম, বাট অতটা সিরিয়াস না।
এমনি দেখা হলে প্রেম ভালোবাসা, মানে ও সবার কাছে বলতো যে সিফাত আমার বয়ফ্রেন্ড, বাট আমি কোনোদিনও কারো কাছে বলি না যে নিজেও আমার গার্লফ্রেন্ড। আমি ওরে কখনো কারো কাছে পরিচয় করাইতাম না, ওরে আমি সবসময় হাইড করে রাখতাম, আমার মাঝে সবসময় লুকিয়ে রাখতাম, এবং ওর বিষয় নিয়ে আমি কখনোই কারোর সাথে কখনোই কথা বলতাম না। এবং এভাবেই তখন দিন আর রাতগুলো পার হচ্ছিল, এবং সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাদের পরিবারের ভিতরে এক তুন্দুল দেখা দিল। তুন্দুল বলতে আমার যে মামা ছিল, মানে শফি মামা, উনি কোনোভাবেই রনিব আমাদের বাসায় থাকুক এটা উনি চাচ্ছে না। মানে এটা ওনার পছন্দ না যে ড্রাইভার এরকম ইয়াং একটা ড্রাইভার কেন থাকবে, ওনাকে রাখতে দিবে না। আমাকে আইসা বলতে আসছে যে সিফাত, তুমি তো এই ছেলেকে আনছো, রনিকে তো তুমি চিনো, আমি তো আর চিনি না, তুমি এই ছেলেকে বাসা থেকে বের করে দাও, আমাদের বাসায় এরকম ইয়াং বয়সে কোনো ড্রাইভার লাগবে না। আমি তখন বললাম, চারে মামা কী বলতেছেন, উনি আমাদের বাসায় থাকলে তো কোনো প্রবলেম নাই, আম্মুর কাজেরও হেল্প হচ্ছে, একজন ড্রাইভার পাচ্ছে, বাসায় যাবতীয় যত কাজ লাগতেছে উনিই করতেছে। আগে তো বাসার সমস্ত কাজ আপনারই করা লাগতো, টয়লেট পরিষ্কার করা, থালা বাসন পরিষ্কার করা, রান্নাবান্না করা, ঘর মোছা, এই সবই তো কাজ আপনি করতেন। এখন যেহেতু রনিবে আসছে, আপনার তো একটু কাজের হেল্প হলো, আপনি কেন মানা করতেছেন? উনি আমাকে বলে যে না, আমি কাজ করতে পারবো এবং এখানে কোনো বাইরের লোকের দরকার নাই, তুমি রনিরে বলো যেন বাসা থেকে চলে যায়, এই ধরনের ড্রাইভার আমরা রাখবো না বাসায়। তা আমি বললাম যে ড্রাইভার তো আর আপনি রাখেন নাই, ড্রাইভার রাখছে আম্মা, বেতন দিচ্ছেও মা, সুতরাং আপনি এখানে বাধা দিলে বা আপনি নিষেধ করলে তো আর এখানে কোনো কিছু হচ্ছে না। আমাকে উনি বলে যে না, আমি তো এই জন্যই তোমাকে বললাম, এই ছেলেকে তুমি আনছো, এই ছেলেকে তুমি বুঝায় শোনায় এই বাসা থেকে বিদায় করে দাও। আমি বললাম যে উনি আমাদের বাসায় থাকলে আমাদের কোনো প্রবলেম নাই, বাট আপনার তো প্রবলেম হওয়ার কথা না। আমি ওনাকে বিদায় করলাম না। এইভাবে প্রায় রনি ভাইয়ের সাথে শফি মামা ঝগড়া লেগে যাইত, বারবার ঝগড়া করতো যে তোমাকে আমি অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিব, তোমাকে আমি টাকা দিব। কেন হঠাৎ শফি ভাই রনি ভাইয়ের উপর এইভাবে খেপে গেল, এর কোনো কারণ আমি বুঝলাম না। রনি ভাই আমাদের বাসায় আছে, শফি মামাও আছে, কিন্তু কেন রনি ভাইয়ের উপর উনি এইভাবেই খেপলো, এইভাবে রেগে গেল, এর কোনো সঠিক ব্যাখ্যা আমার কাছে নাই। দেখা গেল ওই দিন রাতের বেলায় মানে আমি আর রনি ভাই একসাথে নেশা করতেছি, আপনার আনুমানিক প্রায় 10টা কি 10:30 বাজে। আমার আব্বা, মানে আমার মা আর শফি মামা খুব ঝগড়া লাগছে রুমের মধ্যে, কি নিয়ে জানি ঝগড়া লাগছে, এবং ঝগড়া লাগার একটা পর্যায়ে আমার ঘরের দরজা ঠক ঠক করে শব্দ করতেছে। তাই আমি ভাবছিলাম হয়তো মা আসছে। আমি রনি ভাইকে বললাম নেশাগুলো লুকান। রনি ভাই বলে, ধুর ভাই বাদ দেন, আপনার মা জানে আমরা যেগুলো খাই। আমি দরজা খুলছি, খুলে দেখলাম যে শফি মামা দাঁড়ায় আছে দরজার সামনে। ওনাকে দেখিতে আমি অবাক, এত রাতের বেলায় উনি। আমি তখন বললাম, কী ব্যাপার মামা, এত রাতের বেলায় আপনি এখানে? উনি কিছু দেখলাম না, দৌড়ে আইসে আপনার রনি ভাইয়ের পা চেপে ধরছে। পা চেপে ধরে রনি ভাইকে আব্বা ডাকতে শুরু করছে যে আব্বা, তোর পায়ে ধরে তুই আমার সংসারটা নষ্ট করিস না, তুই আমার বাড়ি থেকে চলে যা, আমার কিডনি বিক্রি করে লাগলে আমি তোরে টাকা দিব, তুই যা চাস তোরে তাই দিব, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা, আব্বা তোর পায়ে ধরি। এরকম করে উনি কান্নাকাটি করতে শুরু করছে। আমি ভাই বুঝতেই পারলাম না যে হঠাৎ করে এইভাবে কেন কান্নাকাটি করতেছে, এভাবে কান্নাকাটি করার কারণ কি, এর কোনো ব্যাখ্যা বা কারণের কোনো কিছু আমার কাছে জানা নেই। আমি রনি ভাইকে মানে আপনার শফি মামারে বারবার বলতেছি যে মামা, আপনি এমনটা কেন করতেছেন, মানে হঠাৎ করে বাসায় এসে এভাবে হুড়দুম চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন, মানে কি কারণে করতেছেন, আপনি তো বলবেন যে এর কারণটা কি, কেন করতেছেন। উনি একটা কথাই বলতেছে যে আমি তোমাদের পায়ে ধরি, আমার সংসারটা নষ্ট করো না, আমার সংসারটা তোমরা নষ্ট করো না, মানে এরকম করে খুব মানে বাচ্চাদের মতো কান্নাকাটি করতেছে। এখন বাচ্চা যেমনি কান্দে এমনি কান্না করতেছে। আমি তখন বললাম যে মামা, আপনি প্লিজ একটু শান্ত হন, এভাবে পাগলামি করেন না, এমনি এটা খারাপ দেখা যায়, একটা মানুষ শুনলেও খারাপ বলবে। এখন কি হয়েছে আপনি আমাকে খুলে বলেন, আমরা বিষয়টা শুনি। উনি আমাকে বলে যে না, আমি চাই না ওই বাসায় থাকুক, তোমরা ওরে যেমনি পারো এই বাসা থেকে বিদায় করো, ওকে বাসা থেকে বিদায় করো, নাইলে আমি কিন্তু আত্মহত্যা করে ফেলবো, শফি মামা বলতেছে। তো এরকম করে কান্নাকাটি করে অনেকক্ষণ ধরে টাগলামি করে উনি আবার চলে গেছে। আমি রনি ভাইরে বললাম যে রনি ভাই, আপনি আমার মামার কোন পাকা ধানে মুই দিয়েছেন যে উনি এরকম করতেছে আপনার সাথে এরকম করার কারণ কি? রনি ভাই তখন আমার বলতেছে, ধুরু ভাই বাদ দাও তো, এই লোক হচ্ছে পুরো পাগল, এই নেশাগ্রস্ত লোক, এর কথা বলে লাভ নাই। আমি বললাম, নেশা করি আমি? এই বেটা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের পথে চলাফেরা করে, তার মাঝে তো কোনো নেশা দেখলাম না। আপনি ওনাকে বলতেছেন উনি নাকি নেশাগ্রস্ত তো আমরা। রনি ভাই আমারে বলে, আরে বাদ দাও তো, এর কথা বাদ দাও। এবং এভাবেই 2-3 দিন কেটে যাওয়ার পরে আমি তখন দেখলাম যে মানে শফি মামা খুব বেশি ঝামেলা করতেছে, এবং এরকম করতে করতে একদিন আম্মু আমাকে ডাইকা নিচ্ছে। আমি তো তখন মোটামুটি অনেকটাই বড়, আমাকে আম্মু তার বেডরুমে ডাইকা নিচ্ছে। আমি কিন্তু সচরাচর আম্মুর বেডরুমে ঢুকি না। আমাকে ডাইকে নিয়ে বলতেছে যে সিফাত, আমি তোর সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, যেহেতু তুই আমার ছেলে, আমার তোর সাথে বিষয়টা শেয়ার করা দরকার। আমি বললাম যে ঠিক আছে শেয়ার করো, কি হয়েছে?
আমার আম্মা বলে আমি শফিকে ডিভোর্স করব। আমারে বলতেছে। আমি বললাম যে তুমি বিয়ে করলা শফি মামারে, তোমার বিয়ে করতেও তো কেউ বলে নাই। আর শফি মামারে বিয়ে করার পরে নানা নানি মানে আপনার ফুফু, তারপরে মানে যারা ছিল আমাদের আত্মীয়, সবাই তো তোমার কাছ থেকে সরে গেল। সবাই তোমার কাছ থেকে সরে গেল, তুমি কেন শফি মামারে বিয়ে করলা? কেউ তো তোমাকে বলে নাই শফি মামাকে বিয়ে করার জন্য। আর এখন বিয়ে করার এত বছর পর তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে ওনাকে ছেড়ে দিবা, তার কারণ কি? আমার আম্মা বলে এই লোকটা হচ্ছে লুবি, তারা আমি ভালো ভাবছিলাম, এখন সে দেখি পর্যাপ্ত লুবি, এবং এই জন্য আমি তারে মানে আমার সাথে রাখতে চাই না। আমি ওকে ও যেন আমার এখান থেকে চলে যায়। আমি ওকে আমার সাথে রাখতে চাই না, ওকে যে করেই পারিস এখান থেকে তুই বিদায় কর, আমি ওকে ডিভোর্স করে দিব। আর তুই কি বলিস? আমি বললাম মা দেখো, এতে আমার কোনো মতামত নাই। ডিভোর্স করলেও তুমি করবা, রাখলেও তুমি রাখবা, এই সবই তোমার ব্যক্তিগত বিষয়। এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা তোমারই বিষয় এবং তুমি এই বিষয়টাতে ভালো জানো। আমার আম্মা তখন বলতেছে তাইলে আমি তোকে জানাই রাখলাম যে আমি ওনাকে ডিভোর্স করে দিব। এই কথা তো আম্মু সকালবেলা বললো। বিকেলে কি আপনার 2টা-2:30টার দিকে আমি তখন ঘরে শুয়ে আছি, শফি মামা রুমে আসছে। আইসা এই দরজা আটকায় আবারও ওই রাতের মতো, মানে গতকালকে রাতের মতো আবারও কান্নাকাটি শুরু করছে আমার পা ধইরা। যে আমাকে বলতেছে যে সিফাত, আমি তোমার আম্মুর জন্য আমার ওয়াইফকে ছেড়ে দিয়েছি, আমার চাকরিটা চলে গেছে, আমার ওয়াইফ চলে গেছে, এবং আমার পরিবার পরিজন যারা ছিল সবাই চলে গেছে। আমি শুধু একমাত্র তোমার আম্মুর মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুলে গেছি। আজকে তোমার আম্মু আমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। তুমি যেমনে পারো তোমার আম্মুকে ঠেকাও, তুমি এটা মানে প্লিজ এটা করো। আমি তখন বললাম আচ্ছা মামা ঠিক আছে, আপনাদের মাঝে তো কোনো সমস্যা ছিল না, আপনি বাসায় কাজবাজ করতেন, যেটাই করতেন সবই ঠিক ছিল, আম্মুর সাথে আপনার সম্পর্কটাও ভালো ছিল, আমি কোনো ঝামেলাও দেখি নাই, কোনো প্রবলেমও দেখি নাই, আপনাদের পারস্পরিক একটা ভালো সম্পর্কও ছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে কারণে আম্মু আপনাকে ডিভোর্স দেওয়ার মতো একটা চিন্তাভাবনা মাথায় নিয়ে নিল? তখন উনি আমাকে বলতেছে যে এর বড় কারণ হচ্ছে তুমি। আমি বললাম আমি কি এমন বড় কারণ? আমি কি করলাম যেটার কারণে আপনাকে আম্মু ডিভোর্স করে দিচ্ছে? উনি বলে তুমি খাল কেটে বাড়িতে কুমির নিয়ে আসছো। আমি বললাম কিভাবে? বলে এই যে রনি ড্রাইভার, তুমি রনি ড্রাইভারকে কেন আনলা? আমি বললাম আরে রনি ভাই তো মাত্র একজন ড্রাইভার, মাস শেষে আম্মুর কাছ থেকে 10,000 টাকা বেতন নেয়, সে একজন ড্রাইভার, এখন মানে তারই আনাতে এমন কি হলো? উনি তখন আমাকে বলতেছে সে শুধু ড্রাইভার না, এই কিছুদিন পরে তোমার বাবা হতে যাচ্ছে। এইটা শোনার পরেই না আমি একটু মানে নড়ে চড়ে বসলাম। কি বললেন মামা? উনি আমার বাবা হতে যাচ্ছে মানে? বলে হ্যাঁ, সেই তোমার বাবা হবে কয়েকদিন পরে, তারাই তোমার বাবা করে ডাকা লাগবে। আজ থেকে ভাই ডাকতেছো, 2 দিন পর তারে বাবা ডাকবা। যদি পারো, আমি তোমাকে কিছু বলতে চাই না, তোমার আম্মাকে তুমি ঠেকাও, মানে তোমার আম্মুকে তুমি ঠেকাও। এইটা বলার পরে এগুলো উনি এই সমস্ত কথাবার্তা বলে তখন বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি তখন নিচে গেছি, আম্মা তখন আম্মা রুমে ঢুকলাম, ঢুকাতে যে আম্মু তখন মানে কী জানি করতেছে। আমি যা বললাম আম্মা ঘটনা কি বলো তো? আম্মু বলে কই কী ঘটনা? আমি বললাম একটু আগে শফি মামা আমার রুমে গেল এবং রুমে যেয়ে বলতেছে আমার নাকি কয়দিন পর রনি বাইরে নাকি আমার বাবা ডাকতে হবে। আমার আম্মা মুহূর্তের মধ্যে চোখগুলো লাল করে ফেললো। আমাকে বলে এটা কে বললো? আমি বললাম শফি মামাই তো আমাকে বলছে। আমার আম্মা বলে তুই কি তোর শফি মামার সামনে এটা বলতে পারবি? আমি বললাম পারবো না কেন, উনি নিজে এসে আমাকে বলে গেল, আর আমি কেন ওনার সামনে বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। আমার মা বলে দেখিস কিন্তু পরে আবার অস্বীকার করতে পারবি না। আমি বললাম কেন অস্বীকার করব? উনি যা বলেছে তাই তো আমি বলবো। মুহূর্তের মধ্যে আমার আম্মা খুবই ক্ষেপে গেল, মানে পর্যাপ্ত রেগে গেল। রেগে গিয়ে আমাকে নিয়ে তখন সোজা মানে শফি মামার রুমে গেল। রুমে যাওয়ার পরে আমার আম্মা বলতেছে যে তুমি রনি মানে ইয়েরে কী বলছো, সিফাতরে কী বলছো? তো উনি বলে কিছু বলি নেই তো। আমি বললাম আপনি বললেন না যে কয়েকদিন পর রনি ভাইরে আমার বাবা করে ডাকতে হবে। উনি বলে কই আমি তো এটা বলি নেই। এই কথার ভিতরে আম্মু তখন করলো কি, আম্মুর হাতে একটা লাঠির মতো ছিল, কি জানি এটা নিয়ে কী কাজ করতেছিল, ওইটাই হাতে ছিল, ওইটা দিয়ে ওনাকে 2-3টা বাড়ি দিয়ে ফেললো। বাড়ি দিয়ে কলারে ধাক্কা দিয়ে ওনারা বাড়ি থেকে বের করে দিল আমার সামনে। বাড়ি থেকে বের করে দিল এবং বের করে দিয়ে আমাকে নিয়ে আম্মু কোর্টে গিয়ে আমার সামনে তখন শফি মামার আম্মু ডিভোর্স করে দিল। এবং ডিভোর্স করে দিয়ে দারোয়ানকে বলে দিল যাতে এই লোক আমাদের বাড়ির ত্রিসীমানায় আসতে না পারে। তো এই দৃশ্যটা দেখার পর আমি তো তখন পুরো নেশার ঘরে আছি, মানে আমি আমাদের পরিবারে কি হচ্ছে না হচ্ছে জাস্ট আমাকে যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই যাচ্ছি, বাট আমার সাথে যে কি হবে শেষ পর্যন্ত ওইটা কিন্তু আমার মাথায় নেই। যাই হোক আম্মু তখন শফি মামারে ডিভোর্স করে দিল এবং ডিভোর্স করে দিয়ে আম্মু তখন বাসায় চলে আসছে। আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি রিল্যাক্স হও, ঠান্ডা হও, যা হবার তা হয়ে গেছে, এইসব নিয়ে আর কথাবার্তা বলো না বা এইসব নিয়ে আর ঝামেলা করো না, এখন তুমি একটু ঠান্ডা মাথায় থাকোই, সব কিছু ঠিক হয়ে যাবে। তা আম্মুকে আমি তখন বুঝাইতেছিলাম এবং আমি আর রনি ভাইরে কোনো কিছু বললাম না।
এভাবেই তখন আমি রনি ভাইয়ের সাথে দিনরাত পাস করতেছি, এভাবে থাকতেছি। আমার চোখে আর কোনো কিছু পড়লো না, মানে আমি আর কোনো কিছু দেখলামও না, কোনো কিছু পড়লোও না। আমি মোটামুটি ওনার সাথে ওভাবেই তখন খুব ক্লোজ একটা সম্পর্কের মাঝে জড়িয়ে গেছি। এভাবে প্রায় 4 বছরের মতো কেটে যায়। 4 বছর রনি ভাই আমাদের বাসা ড্রাইভিং করে, এবং এই 4 বছর পরে, এই বিগত যে 4 বছর কাটছে, এতে শফি মামা কিন্তু আমার পরিবারে আর আসে না, এবং এই ঘটনার পরে শফি মামা কিন্তু পাগল হয়ে যায়। মানে আমার আম্মু আমাদের বাসার সামনে আসতো, ঘরে ঢোকার চেষ্টা করতো, দারোয়ানে ধাক্কাইতো, এবং আমার আম্মা থানাতে ফোন করে ওনাকে জেলে পর্যন্ত দেয়, এবং শেষ পর্যন্ত উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে যায়। উনি ওনার গ্রামের বাড়ি কুইজানি ছিল, উনি ওই দিকে চলে যায়। সেখানে চলে যায়, উনি আর ঢাকাতেও থাকে না। তো উনি চলে যাওয়ার প্রায় 4 বছর পরে উনি যে কথাটা বলেছিল যে একদিন তোমার রনিকে তোমার বাবা করে ডাকা লাগবে, 4 বছর পরে এইটার কিছুটা সত্যতা আমি তখন মানে উপলব্ধি করতে শুরু করি যে এরকম কিছু একটা মেবি হতে পারে, এরকম কোনো কিছু তখন আমার চোখে পড়ে। এবং চোখে পড়ার পরে আমি তখন আম্মুরেও কিছু বলি না, রনি ভাইরেও কিছু বলি না। রনি ভাই বাসায় ড্রাইভ করতে শোনার মতো করে, এবং এই কয়েকটা জিনিস, ছোটোখাটো কয়েকটা জিনিস চোখে পড়লো। পড়ার পরে আমি আমার আম্মুরে ধরলাম যে আম্মা, তাহলে কি শফি মামা আমাদের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষ যে কথাটা বলেছিল, তুমি কি এই কথাটা আর বাস্তবে রূপ দিতে চাচ্ছ? আমার আম্মা বলে কি বলছিল? আমি বললাম কি বলছিল, তোমার মনে নাই? আম্মা বলে না তো, আমার তো এত কিছু মনে নেই, কি বলছিল? আমি বললাম শফি মামা আমাদের বাসা থেকে যাওয়ার সময় বলে গেছিল আমার নাকি রনিরে বাবা বলে ডাকা লাগবে। আমার আম্মা তখন আমাকে বলে যদি ডাকতে হয় তাহলে ডাকবি, প্রবলেম কি? আমি বললাম যারে আমি ভাই করে ডাকি তারে আমার বাবা ডাকা লাগবে কেন? আমার মা বলে সে তো আর আমার পেটের সন্তানও না, আর তোর কোনো সৎ ভাইও না যে তারা ভাই করে ডাকতেই হবে। পরিস্থিতি যদি তাকে বাবা ডাকতে বাধ্য করে তাহলে বাবা ডাকবি। সেদিন মনে হয় কি জানেন, আমার কাছে মনে হলো যেন পুরো পৃথিবীটাই অন্ধকার। আমি এই কথাগুলো বলতেছি, অনেকেই হয়তো মানে বলবে যে কত খারাপ ছেলে, নিজের মা সম্বন্ধে এই কথাগুলো বলতেছে। আমি কথাগুলো কেন বলতেছি ভাই, এই কথাগুলো আপনার শেষেই বুঝতে পারবেন। আমার ভুলের কারণে আজকে আমার জীবনের এই করুণ পরিণতি। যদি আমি এই ভুলগুলো না করতাম, আজকে কিন্তু জীবনের এই পার্টে আমাকে আসতে হতো না। আমি দেখলাম যে আমার আম্মা যখন আমাকে এটা বললো, তখন আর শফি মামার ওই কথার সাথে শফি মামার লাস্ট কথাটার সাথে আম্মুর কথার হুবহু মিল হয়ে গেল। তার মানে শফি মামা যেটা বলে গেছে আম্মু সেটাই করবে। আম্মু সেই দিকে হাঁটতেছে এবং আমার আম্মু সেটাই করবে। আমি আর কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে আম্মুকেও কোনোভাবে বুঝাইতে পারি না, আম্মুকেও কোনোভাবে ধরতে পারি না। মানে মানসিকভাবে তখন সর্বদিক থেকে মনে আমি সব কিছু হারাই ফেলছি। আমার গোটা দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে। আমি আর কোনো দিকে তাকাইতে পারতেছি না, এবং সব কিছু আমার কাছে বিস্বাদের মতো লাগতেছে যে কেন আমার সাথে এটা হবে, কেন আমার সাথে এটা হবে, কেন আমার ভাগ্যটাই এতটা খারাপ হবে, আমি কেন যে জায়গায় যাই সে জায়গায় এভাবে পরাজিত হয়ে যাই। এবং আর তখন ভাল লাগতো না। এবং এরকম করতে করতে আমি একটা সময় আমি নিজের চোখে যে দৃশ্যগুলো দেখতাম, এই দৃশ্যগুলো যখন আমার কাছে আমার চোখের সামনে ফুটে উঠলো, আমি একদিন রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছি। মানে নিজে বেরিয়ে গেছে বাসা থেকে বের হয়ে তখন তো আর মানে কারোর সাথে কোনো কন্ট্রাক্ট রাখি না। আম্মুর সাথে বলেন, রনি ভাইয়ের সাথে বলেন, বা আমার রিলেটিভের সাথে বলেন, ফ্রেন্ডদের সাথে বলেন, কারোর সাথে কোনো কন্ট্রাক্ট নেই। কিছু টাকা ছিল, জমানো কিছু টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছি। আমি প্রায় 1 মাসের মতো বাসায় আসি নাই, পুরো 1 মাস বাসার বাইরে ছিলাম। 1 মাস পরে দারোয়ানের সাথে যোগাযোগ করি এবং জানতে পারি আমার আম্মা পাগল হয়ে গেছে, রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরতেছে। মানে খুব বাজে একটা পরিস্থিতি। তা আম্মুর এই অবস্থা দেখার পরে আমি তখন আর নিতে পারতেছিলাম না যে মানে ইতিমধ্যে কিন্তু আমি এটা জেনেও গেছি যে রনি ভাই আমার আম্মাকে বিয়ে করে ফেলছে, মানে তাদের মাঝে বিয়েও হয়ে গেছে। এবং এটা জানার পরেই কিন্তু আমি বেরিয়ে গেছি। তো মাসখানি কেটে গেল, এবং মাসখানি কেটে যাওয়ার পরে আমার আম্মা যখন এরকম রাস্তার মধ্যে পাগল হয়ে গেল আমাকে খুঁজতে খুঁজতে, মানে আম্মুর আর হুঁশ নাই। পরে আমি চিন্তা করলাম যে আমি আবার বাসায় ফিরে আসবো। 1 মাস পরে বাসায় ফিরে আসছি। আসার পরে আম্মুকে শর্ত দিলাম যে রনি ভাই আমাদের বাসায় আসতে পারবে না, রনি ভাই আমাদের বাসায় আসতে পারবে না। যদি রনি ভাই আমাদের বাসায় আসে তাহলে আমি বাসা থেকে বেরিয়ে যাব। আম্মু তখন আমাকে বললো যে ঠিক আছে, রনি আমাদের বাসায় আসবে না, আমি ওরে আমার বাসায় আনবো না, কিন্তু আমি তোকে বিয়ে করে ফেলছি, এরকম করেই বলতেছে। আমি বললাম তুমি বিয়ে করছো এটা তোমার বিষয়, কিন্তু ও কখনো আমাদের বাসায় আসতে পারবে না। ও বিয়ে করছো, ও কই থাকবে না থাকবে আমি জানি না, তুমি আর ও কখনো একসাথে বাসায় থাকতে পারবে না। কারণ আমি রনি ভাইকে ভাইয়ের মতো দেখি, তুমি আমার মা, উনি আমার বাসায় থাকতে পারবে না। তো আমার আম্মু বললো যে আচ্ছা ঠিক আছে, যা তুই যেহেতু এরকম করেই বলতেছিস তাহলে আমি রনিকে বাসায় আনবো না, রনি বাইরে থাকবে, ঠিক আছে। এরকম করে আম্মু তখন বিষয়টা স্কিপ করে দিল, বা বিষয়টা এখানে শেষ হয়ে গেল।
তো রনি আম্মু যেটা করতো, রনি ভাই কই জানি থাকতো, আম্মু সেখানে যাইতো। রনি ভাইয়ের সাথে প্রতিদিন আম্মুর দেখা হইতো, ওইখানে যাইতো, কিন্তু আমার চোখের সামনে না। মানে আমার কথা হচ্ছে আমি ওনাকে দেখতে চাই না। এভাবে প্রায় 3 থেকে 3.5 মাস কেটে গেল। তা আমরা যেখানে বসতাম আর কি, মানে যে আড্ডাখানায় বসতাম, ওখানে অনেক পোলাপেনই বিষয়টা জানছে, মানে আমার এই মানে ফ্যামিলিগত বিষয়টা বা রনি ভাইয়ের বিষয়টা। তো জানার পরে এখানে যারা ছিল সবাই আমারে বলতেছে, সিফা তুমি এরকম করে লাভটা কি? তোমার আম্মা তো নাকি বিয়ে করেই ফেলছে, উনি বাইরে থাকতেছে, তুমি ঘরে থাকতেছো, মানে এটা ভালো হয় না? তুমি মানে রনি ভাইয়ের সাথে অ্যাড হয়ে যাও, যা হবার তা তো হয়ে গেছে, তোমার আম্মু বিয়ে করছে, তোমার তো কিছু করার নাই। দোষ করলে তোমার আম্মু করছে, তুমি রনি ভাইয়ের সাথে অ্যাড হয়ে যাও এবং এভাবে বাইরে থাইকা মানে লাভ নাই, কেন ওনার সাথে তুমি শুধু মানে করে থাকবা। এভাবে বেশ কয়েকদিন পরে রনি ভাইয়ের একদিন ওই আড্ডাখানে আমরা যেখানে বসে আড্ডা করি, ওইখানে রনি ভাইকে নিয়ে আসছে। তখন কিন্তু আমার বয়স প্রায় আপনার 21-22 মতো, আমি তখন একেবারে টাকরা জোয়ান, একদম মানে পারফেক্ট বয়সে আমি তখন চলে আসছি। কিন্তু বয়স বাড়ছে, সবই বাড়ছে, বাট আমার স্বভাবটা পুরো বাচ্চা রয়ে গেছে। আমি তখনও বাচ্চাদের মতো স্বভাবই কাজ করি, মানে তখনও মানে খুব বেশি মানে শারীরিকভাবে বড় হয়েছে, কিন্তু ভিতরগতভাবে আমি এখনও অ্যাডাল্ট হতে পারিনি। তখন আমি মানে অ্যাডাল্ট না। যাই হোক, এরপরে রনি ভাইয়ের সাথে আমার একদিন ওইখানে পোলাপাইনি রনি ভাইয়ের সাথে আমাকে মিট করাই দিল। মিট করে দেওয়ার পরে রনি ভাই আমাকে বলে যে, সিফা তুমি যদি বলো তোমাদের বাসায় না যাওয়ার জন্য, আমি তোমাদের বাসায় যাব না, কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি আমার উপরে অভিমান রেখো না। আমি তখন বললাম যে, ভাই এই কাজটা আপনি কেন করলেন? মানে এই কাজটা আপনি কী কারণে করলেন? আমি তো আপনাকে ভাই ডাকতাম এবং নিজে মাকে রিকোয়েস্ট করে আমাদের বাসায় আপনাকে চাকরি দিছি। তো রনি ভাই তখন আমাকে একটা কথা বলতেছে, আমি তোমার মায়ের জীবন বাঁচাইছি, আমি তোমার মায়ের জীবন বাঁচাইছি, আমি তোমার জীবনও বাঁচাইছি। এর ব্যাখ্যা আমি হয়তো তোমাকে দিতে পারবো না, মানে কীভাবে বাঁচাইছি ওইটার ব্যাখ্যা দিতে পারবো না। তবে তোমাকে একটা কথাই বলি যে আমি রনি ছিলাম বলে তোমার মা আজও সেফ। আমি রনি ছিলাম বলে তোমার আম্মা এখনও সেফ আছে। যদি আমি রনি না থাকতাম তাহলে তোমার আম্মার অস্তিত্ব তুমি খুঁজে পাইতা না। তোমার যে বাবা শফি, এ আসলে বাবাই না, এ কোনো জাতের পুরুষে না, এ পুরো একটা হিজড়া। তো আমি তোমার আম্মাকে ঠিক রাখছি বা আমার কারণেই তোমাদের পুরো ফ্যামিলিটা ঠিক আছে। আমি তখন বললাম যে, রনি ভাই যাই বলেন, যেটাই বলেন, এরপরে এই কাজটা করার আগে আপনি আমাকে একবার চিন্তা করে আমাকে একটা বলা দরকার ছিল। রনি ভাই আমাকে বলে, সিফা তোমাকে অবশ্যই বলতাম, তোমাকে আমি অবশ্যই জানাইতাম, তোমাকে জানিয়ে আমি কাজটা করতাম, কিন্তু তোমাকে জানানোর মতো কোনো পরিস্থিতি সে সময় ছিল না। তোমাকে যে বলবো এরকম কোনো পরিস্থিতি ছিল না ভাই, এ কারণে বলতে পারি নাই। তো যাই হোক, আমার উপর অভিমান রেখো না, যেভাবে জিনিসটাকে সুন্দর করা যায় ওভাবেই সুন্দর করো। তা আমি চিন্তা করলাম, বাইরে থাকলেও তো আম্মা রনি ভাইয়ের কাছেই যায়, রনি ভাইয়ের সাথেই থাকে, তো ঠিক আছে ঘরেই থাকুক, কী আর করা। লাস্ট পর্যন্ত আমি তখন ওনাকে বললাম যে, ঠিক আছে আজকে থেকে আমি আপনাকে আঙ্কেল ডাকবো। যেহেতু আমার অনেকটা সিনিয়র, বড় ভাই ডাকতাম, তো ঠিক আছে এখন থেকে আঙ্কেল ডাকবো। এরপরে রনি ভাইকে আমরা আমাদের বাসায় আমি বাসায় এন্ট্রি হওয়ার জন্য সুযোগ দিলাম। রনি ভাই আবারও বাসায় আসতেছে, আম্মুর সাথে আম্মুর বেডরুমেই থাকতেছে। যেহেতু ওনারা বিয়ে করছে, ওনাদের বৈধ কাগজপত্রও আছে, আমার তো আর কিছু বলার নেই। আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু বললাম না। না বলার পরেই রনি ভাই তার মতো করে আমাদের বাসায় থাকতেছে, সব কিছু দেখাশোনা করতেছে। যে কাজগুলো শফি মামা করতো, এই সেম কাজগুলোই তখন উনি করতেছে। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে আমি তখনও পর্যাপ্ত পরিমাণে নেশার জগতে আছি, এবং এরকম করে প্রায় আপনার 1.5 থেকে 2 বছর উনি আমাদের বাসায় ছিল। এবং 1.5-2 বছর থাকার পরে একইভাবে শফি মামা যেরকম আস্তে আস্তে করে আমার উপরে তৃপ্ত হয়ে গেছিলো, একইভাবে দেখতেছি রনি ভাইও আমার মায়ের উপরে কেমন জানি অনেকটা তৃপ্ত, আমার আম্মুর উপরে কেমন জানি অনেকটা তৃপ্ত, এবং আমার আম্মুর সাথে রাতের বেলায় ঝগড়া করে, দিনের বেলায় কথা বলে না, এবং দুজনের মাঝে কেমন জানি একটা মনোমালিন্যতা চলতেছে। তখন আমি বুঝতে পারলাম যে মনে হয় আমার আম্মুর রনি ভাইয়ের সাথেও থাকা হবে না, মানে এই সংসারটাও মনে হয় ভেঙে যাবে। একটা মানুষের কয়টা বিয়ে হয়? আমার আব্বু বিয়ে করলো, এরপরে শফি মামা করলো, রনি ভাই করলো, তো একটা মানুষের কয়টা বিয়ে হতে পারে? আমার মা খারাপ হোক আর ভালো হোক, আমি তো তার পেটে জন্মাইছি, সে তো আমাকে 10 মাস 10 দিন পেটে ধরছে। ওই চিন্তা করে আমি শেষে এসে আমার মায়ের কাছে রিকোয়েস্ট করলাম যে, মা জীবনে তো খারাপই কম করো নাই, আজ তোমাকে নানা নানিও জায়গা দেয় না, মামারাও জায়গা দেয় না, আত্মীয় স্বজন কারো বাড়িতেই যাইতে পারো না, এবং সবার কাছ থেকে তুমি একজন আলাদা মানুষ। এই বয়সে এসে তুমি বয়স হয়ে গেছে, আমার বিয়ের বয়স হয়ে গেছে, তুমি এই সময় এসে যেভাবে বিয়ে নামের যেই কাহিনীগুলো শুরু করছো, এগুলো আমার অ্যাটলিস্ট এবার বন্ধ করো, এসব আর করো না। তোমার জন্য আমি আর কারো কাছে মুখ দেখাতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না, সবাই আমাকে খারাপ কথা বলে, এবং বন্ধুবান্ধব এলাকায় মহল্লায় যারাই আছে এরাই সবাই আমাকে খারাপ বলে। এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসো। ভাই এবার আমার আম্মা যে রিপ্লাই দিল, আপনি শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। আমার মা আমারে বলতেছে, আমার জীবন নষ্ট হওয়ার জন্য তুই দায়ী, তুই শেষ পর্যন্ত এসে আমারে এরকম একটা জায়গায় ফালাইলি কেন? আমি বললাম যে, আমি তোমাকে ফালাইছি, আমি তোমারে কই ফালাইলাম?
আমার মা বলে রনি ছেলেটাই তো খারাপ, ও একটা বদমেজাজি খারাপ এরকম একটা উগ্র মেজাজি ছেলেরে তুই কেন আমার সাথে বিয়ে করাই দিলি, তুই কেন বাসায় আনলি? আমি বললাম আমি বাসায় আনছি এটা সত্য, কিন্তু আমি তো তোমাকে ওনাকে বিয়ে করতে বলি নাই, তুমি না বিয়ে করছো। আমার আম্মা বলে তুই যদি বাসায় না আনতি, আমার সাথে পরিচয় না করাইতি, তাহলে তার আমি এই ছেলেকে বিয়ে করতাম না। আমার জীবনে যা ক্ষতি করছিস তুই করছিস, শফি ভালোই ছিল, আমি কেন শফিরে ছাড়লাম, আজকে আমার শফির জন্য কষ্ট হইতেছে। আমি বললাম কেন, রনি ভাই ভালো না? আমার মা বলো একটা লুবি, ও সম্পত্তির লোভে, ও আমার এই সম্পত্তির লোভে বিয়ে করছে, টাকার লোভে বিয়ে করছে। আমার কাছ থেকে নিতে নিতে ও লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে। ওরে টাকা দিলে ও ভালো, টাকা না দিলে ও রেগে যায়, টাকা না দিলে রেগে যায়, টাকা না দিলেও পাগল হয়ে যায়। আমি তখন বললাম তো তুমি তো জেনে শুনে এই কাজটা করছো, রনি ভাই তো আমাদের বাসায় দীর্ঘ অনেক বছর চাকরি করছে, ওনার স্বভাব চরিত্র এসব জেনেই তো তুমি তাকে বিয়ে করছো। আমার আম্মা বলে যে না, আমি তো এসব জেনে বিয়ে করি নাই, সে যখন আমাকে বিয়ে করে নাই তখন তো ভালোই ছিল, তার আচার আচরণ স্বভাব চরিত্র সব কিছুই ভালো ছিল, আমি তো খারাপ কিছুই দেখি নাই, আমি তো খারাপই দেখতেছি এখন। আমি তখন বললাম যে যাই হোক, তুমি যেহেতু বিয়ে করে ফেলছো এখন আর এসব কথা বলে লাভ নাই, এখন কিভাবে ওনার সাথে থাকা যায় তুমি এই পরিকল্পনাটাই করো, আর ওনার সাথে খারাপের দিকে আর চাইও না, যেমনি ভালো হয় এমনিই করো। আমার আম্মা বলে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। এবার আমি তখন চিন্তা করলাম যে আমি রনি ভাইয়েরও একটু বুঝলাম, তো রনি আঙ্কেল আঙ্কেল একটা কথা বলি, যেহেতু আমার আম্মা আপনাকে বিয়ে করে ফেলছে, বহু বছর ধরে সংসারও করতেছেন, তো আপনি এই বিষয়টাতে এখন একটু স্টপ রাখেন, কেন আম্মুর সাথে এরকম ফাইট করেন। উনি তখন আমাকে জানাইলো আমার আম্মু নাকি ভেবি নেয় না, তো আমার আম্মু ভেবি নেয় না এই জন্য কেন উনি ভেবি নেবে না, ভেবি নিচ্ছে না কেন, এটা নিয়ে নাকি রনি ভাইয়ের সাথে ঝগড়া। তো আমি বললাম আমার আম্মার যে বয়স হয়েছে এই বয়সে তো উনি ভেবি কনসেপ্ট করার কথা না। তো রনি উনি আমাকে বলতেছে যে না, উনি ভেবি চাইলে নিতে পারে, ইচ্ছে করে নিচ্ছে না। তো আমি বললাম যে ইচ্ছে করে নিচ্ছে না এটা কোনো কথা হলো? আচ্ছা ভেবি না নিলে না নিবে, আপনি ওনার সাথে একটু সমঝোতায় থাকেন, একটু ভালোভাবে থাকেন, এইভাবে ওনার সাথে আর আপনি ফাইটিংয়ে যায়েন না। না রনি ভাই, আমি বুঝে, উনি আমার কথা বুঝে, এবং এরপরে উনি প্রতিনিয়তই আমার আম্মুর সাথে ঝগড়া ঝাঁটি ফাইটিং। আমার আম্মু কিন্তু এই জীবনে আমার আব্বাকে ভালোবাসে নাই, আমার আব্বু আমার আম্মুকে ভালোবাসতো, আমার আম্মু কিন্তু ভালোবাসে নাই। একইভাবে শফি মামা আমার আম্মুর জন্য অনেক কষ্ট করছে, অনেক ত্যাগ স্বীকার করছে, বেচারা শেষ পর্যন্ত পাগল হয়ে রাস্তায়, এখন পাগলের মতো রাস্তায় ঘুরতেছে। আমার আম্মার সত্যি কথা বলতে গেলে শফি মামারও কিন্তু আমার আম্মা ভালোবাসে নাই। আমার আম্মা যদি কাউকে মন থেকে ভালোবেসে থাকে, হাজব্যান্ড হিসাবে ভালোবেসে থাকে, সেটা হচ্ছে একমাত্র রনি ভাই। তো শেষ পর্যন্ত আম্মু যাকে ভালোবাসলো সেই মানুষটি আমার আম্মুর সাথে এরকম একটা ব্যবহারে চলে গেল। রনি ভাই আম্মুর সাথে খুব বেশি একটা কথাও বলে না, এবং এরকম করে ঝগড়া ঝাঁটি কাটতেছে। এমন করতে করতে একটা সময় রনি ভাই আমারে বললো যে একটা কাজ করো সিফাত, মানে নিজুম নামের যে মেয়েটা আছে ওর কিন্তু এক জায়গায় বিয়ে হয়েছিল, মানে এক জায়গায় বিয়ে হয়েছে, এবং বিয়ে হওয়ার পরে কীভাবে জানি তার ওই সম্পর্কটা ভেঙে গেছে, মানে ডিভোর্স হয়ে গেছে বা কী হয়ে গেছে, এটা কিন্তু আমি জানতাম না, মানে এটা আমি জানতাম না। উনি আমাকে বলতেছে যে রনি, মানে আমাকে বলতেছে সিফাত একটা কাজ করো, এই মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, এবং তোমাকে ভালোবেসে মেয়েটা এই পর্যন্ত বিয়েও করে নাই, এবং প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাকে ধরে আমার কাছে রিকোয়েস্ট করে আমি যদি তোমাকে বিয়ে করাই দিই, মেয়েটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, তুমি তাকে বিয়ে করে ফেলো। তো ওর যে আগে একটা বিয়ে হয়েছে এটা কিন্তু আমি জানতাম না, এটা আমার কাছে পুরোপুরিভাবে রনি ভাই লুকিয়ে রেখে তখন মানে আমিও তখন জীবনের একটা শেষ বয়সে চলে আসছি, মানে ওই একটা পর্যায়ে এসে আমার কাছে তো মনে হলো যে মেয়েটা আমাকে ভালোবেসে এত বছর পর্যন্ত বিয়ে করলো না, এবং বিয়ে না করেই আমার সাথে তার পুরো জীবনটা কাটাই দিল, বিয়ে না করেই থেকে গেল আমার জন্য, প্রচুর পাগলামি করছে। আমি হয়তো আমার মায়ের গল্প বলতে গিয়ে আমার নিজের গল্পটাই বলা হয়নি। এই নিজুম নামের মেয়েটা আমার জন্য যা করছে তার রীতিমতো মানে পাল্টে দেওয়ার মতো, রাতের পর রাত আমাদের বাসার সামনে দাঁড়ায় থাকতো, একটা ছেলে একটা মেয়ের জন্য যা করতো নিজুম আমার জন্য ঠিক তাই করতো, প্রচুর পাগলামি করতো। বাট কোনোভাবে আমি ওর পাগলামিতে কোনো মূল্যায়ন করতাম না, ওরে ওভাবে দেখতাম না, সবসময় ওর কাছ থেকে নিজেকে সরাই রাখতাম, আড়াল করে রাখতাম। ওর সাথে আমার ওরকম কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ও আমাকে পছন্দ করতো, আমাকে প্রচুর ভালোবাসতো, এবং আমাকে পাওয়ার জন্য ও করে না এমন কোনো কাজ নাই। তো শেষমেশ যখন আমাকে রনি ভাই বুঝাইলো একটা কাজ করো, নিজমকে বিয়ে করে ফেলো, এবং ওকে বিয়ে করে তুমি একটা সংসার করো, এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসো, একটা নতুন জীবনে যাও। তো রনি ভাই যখন আমাকে এভাবে বুঝাইলো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, উনি যেটা বুঝাইছে আমি সেটাই করব, আমি নিজমকে বিয়ে করে ফেলবো। তো নিজমকে বিয়ের বিষয়ে আমার আম্মা কিন্তু তখন মানে একরকম মানে মানসিকভাবে রোগী হয়ে গেছে। রনি ভাইয়ের অত্যাচারে মানে আমার আম্মা গাড়ি বিক্রি করে ফেলে, গাড়ি বিক্রি করে রনি ভাইয়ের টাকা দেয়, এবং এখানে মানে বিক্রি করতে করতে আমার আম্মার কোনো গয়নাগাটি আর কিচ্ছু নাই। আম্মু যে একটা চাকরি করতো, রনি ভাইয়ের টেনশানে ডিপ্রেশন হয়ে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিছে।
তো আমি আম্মুকে বারবার বলছিলাম যে রনি ভাইকে ছেড়ে দেওয়ার জন্য, উনি যদি এরকমই করে ওনাকে ছেড়ে দেন, বা আম্মু ওনাকে ছাড়তেও পারে না, মানে ওনার প্রতি এতটাই দুর্বল হয়ে গেছে যে এই লোকটাকে উনি যে ছেড়ে দিবে, ছেড়েও উনি দিতে পারে না, মানে ওনাকে রাখতেও পারে না, ছাড়তেও পারে না, এমন একটা পর্যায়ে চলে গেছে। তো রনি ভাই যখন আমাকে এই বুদ্ধিটা দিল যে নিজুমের বিষয়, আমি তখন নিজুমের সাথে একদিন একটা রেস্টুরেন্টে বসি, রনি ভাই নিজে নিজুমকে ডাকার পরে নিজুম আমার দিকে তাকে কান্না করছে, আমাকে ভালোবাসে এবং আমাকে বিয়ে করতে চায়। আমি তখন রনি ভাইকে বললাম যে ঠিক আছে, আপনি আম্মুকে জানান। আম্মু হানা কোনো কিছুই বলে না। রনি ভাই আমাকে বলে যে আমি নিজে তোমাকে বিয়ে করাই দিব, আমি তোমাকে কোর্টে নিয়ে, আমি যেহেতু তোমার গার্ডিয়ান হিসাবে তোমার বাবা, সো আমি তোমাকে বিয়ে করাই দিব। তখন সম্পূর্ণ উনি ওনার মতে নিজুমের সাথে আমাকে বিয়ে করাই দিয়ে আমরা একটা কোর্ট ম্যারেজ করি। কোর্ট ম্যারেজ করার পরে আমাদের বাসায় তখন নিজুমের বাসর হবে, মানে নিজুমের বাসরঘর হবে। উনি সব কিছু ঠিকঠাক করলো। নিজুমের বাবা মা কিন্তু কেউই এই বিয়ের বিষয়ে জানে কি, মানে এই বিয়ের বিষয়ে তারা কেউই জানে না। সম্পূর্ণ এই দায়িত্ব রনি ভাই নিজের কাঁধে নিল এবং কাঁধে নিয়ে তখন নিজুমকে আমাকে বিয়ে করাইলো। ওই রাতের বেলায় নিজুমের সাথে আমাদের বাসর রাত। তো বাসর ঘরে ঢোকার কিছুক্ষণ আগে রনি ভাই আমাকে বলতেছে যে আজকের পর থেকে তো আর নেশা করতে পারবো না, আজকে একটু ভালো করে নেশা করে যাও, নেশা করে বাসর ঘরে যাও। আমি তখন বললাম যে না ভাই, আজকে নেশা নাই করি, যেহেতু আমার ঘরে আসছে আমার বিবাহিতা বউ, আমি আজকে নেশা নাই করি। ওখানে আমাকে বলে যে না, আজকে নেশা করো। মানে প্রচণ্ড রকম উনি আমাকে নেশাতে মানে ঢুকাই দিল আর কি, একরকম নেশা আমাকে নেশাতে ঢুকাই দিল। এবং তখন আমি জানি না যে উনি আমার নেশার সাথে কী মিশিয়েছিল বা কী করছে আমার নেশার সাথে, আমি ঠিক জানি না। উনি আমাকে যেরকমভাবে দিল আমি সেরকমভাবেই নেশা করলাম। আমি নেশা করতে করতে পুরো পাগলের মতো হয়ে গেছিলাম। এবং একটা পর্যায়ে আমি নেশা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি, মানে রনি ভাই রুমে ঘুমিয়ে গেছি, আমার এটা ঠিক নাই। আমার সকালবেলা তখন আমার মানে ঘুম ভাঙে, ভোরে ঘুম ভাঙার পরে রনি ভাই দেখি যে মানে রুমে নাই। তো আমি তখন রুম থেকে বেরোয়ার পর রনি ভাই দেখি ছাদ থেকে নামতেছে, তখন অলরেডি 8টা সাড়ে 8টা বেজে গেছে। তা আমি রনি ভাইরে বললাম যে রনি ভাই, এই নিজুম কোথায়? উনি আমাকে বলে তুমি কি একটা মানুষ মিয়া, মানে মাতলামি করলে এরকমভাবে করতে হয়, সারা রাত মাতলামি করলে, যাও তোমার বউয়ের কাছে যাও। তা আমি তখন রনি ভাইয়ের সাথে কথাবার্তা শেষ করে আমার ওয়াইফের কাছে গেলাম, মানে নিজুমের কাছে গেলাম। নিজুম তখন আমার সাথে খুব ভালো, আমাকে বলে তুমি সারা রাত কোথায় ছিলা? আমি তো নেশা করছি এটা বলি নাই। আমি বললাম আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি আম্মুর সাথে শুয়ে পড়ছি, আম্মুর সাথে ঘুমিয়ে গেছি। উনি আমাকে বলে ঠিক আছে ভালো, মানে ও আমাকে বলে ঠিক আছে ভালো করছো, তো আমার আব্বা আম্মাকে তো আমাদের বিয়ের বিষয়টা জানাতে হবে। তা আমি বললাম এটা রনি ভাই জানাবে, উনি যেহেতু দায়িত্ব নিচ্ছে উনি সব কিছু করবে। পরে রনি ভাই নিজুমের আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে এবং কথাবার্তা বলে তাদের আব্বু আম্মুকেও ঠিক করে। আমার আম্মু কিন্তু তখন একদম মানসিকভাবে রোগী হয়ে গেছে। আমি যে বিয়ে করতেছি, রনি ভাই আমাকে বিয়ে করাইতেছে, আমি অন্য একটা সংসারে যাইতেছি, এসব নিয়ে আমার আম্মুর কোনো মাথা ব্যথা নেই। আমার আম্মু এইসব বিষয় নিয়ে কোনো কথাই বলে না। আম্মুর মতো করে দুইটা খাইতেছে ঘুমাইতেছে, একরকম এক কথায় বলতে গেলে এক মানসিক রোগী হয়ে গেছে, প্যারালাইজড হওয়া রোগী যেরকম ঠিক এরকম হয়ে গেছে। তো এরকম করে আমি তখন এই নিজুমের সাথে মানে পড়ে আছি, সংসার করতেছি। এভাবে প্রায় আপনার 8 থেকে 9 মাসের মতো কেটে গেল। 8-9 মাস কেটে যাওয়ার পরে আমার আম্মু হঠাৎ করে মোটামুটি একটু ভালো হলো। 8-9 মাস পর আম্মু একটু ঠিকঠাক হলো এবং ঠিকঠাক হয়ে আম্মু তখন এই বিয়ের বিরোধিতা শুরু করলো যে আমি কেন নিজুমকে বিয়ে করলাম, এটা আমি ঠিক করি নাই, আমি এটা অন্যায় করছি। আমার আম্মু তখন আমাকে বাসা থেকে বের করে দিবে। হঠাৎ করে কেন বাসা থেকে আমাকে বের করে দিবে এর কোনো কারণ আমি জানি না। আমি নিজুমকে ছেড়ে দিতে হবে, তা না হলে আমাকে বাসা থেকে বের করে দিবে। একটা পর্যায়ে মানে আমি যতই আম্মুর সাথে থাকতে চাইছি, রনি ভাই যতই বুঝাইছে যে না আম্মু আমাকে বাসায় রাখবে না, আমি একটা সময় বাসা থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে তখন আলাদা একটা বাসা ভাড়া করলাম। বাসা ভাড়া করে আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো কোনো ইনকামও করি নাই সেই সময়। সম্পূর্ণ রনি ভাই তখন আমাকে খরচ দিত, থাকার খরচ থেকে শুরু করে যাবতীয় যত খরচ আছে সমস্ত খরচ আমাকে রনি ভাই দিত। আমি রনি ভাইয়ের খরচেই তখন চলাফেরা করতাম এবং সেই ফ্ল্যাটে আমি 3 মাস পর্যন্ত থাকি। 3 মাস থাকার পরে তখন আমাকে নিজুম বলে যে এভাবে কি চলে জীবন, কিছু তো একটা করতে হবে, এভাবে তো জীবন কাটতে পারে না, তুমি একটা কাজ করো, কোনো একটা ব্যবসা বাণিজ্য ধারা করাও, কোনো একটা ব্যবসা বাণিজ্য করো। সেই সময়তে আম্মু টোটালি রনি ভাইয়ের পক্ষে চলে গেছে। আবারও মানে রনি ভাই যখন আমার আম্মুকে একটু 19-20 দেখাইতেছে, একটু ভালোভাবে কথা বলতেছে, আমার আম্মু আবার পুরো রনি ভাইয়ের পক্ষে, আর আমার কোনো কথাই শোনে না, আমার কোনো লাইনে আম্মু আর আসে না। রনি ভাইয়ের সাথে ভালো হয়ে গেল, রনি ভাই যেভাবে চালাইতেছে আম্মু ওভাবেই চলতেছে, তাই চলক। তো এই করতে করতে রনি ভাই আমাকে একটা সময় সিদ্ধান্ত দিল যে নিজুম আমাকে বলতেছে যে সিফাত কিছু একটা করো, এবং আমাকে একই কথা আমার বউ নিজুমও বলতেছে। তখন আমি ভাবলাম যে কী করব। তারা তখন সিদ্ধান্ত নিল যে তুমি কোথাও একটা বিজনেস স্টার্ট করো, তারপরে একটা গার্মেন্টস। আমি তো আসলে গার্মেন্টসের ব্যবসা বুঝি না বা গার্মেন্টস সম্বন্ধে আমি জানিও না। আমাকে মানে নিজুমের বাবা, উনি কিন্তু আবার গার্মেন্টস লাইনে কাজ করে, ওনার নিজের গার্মেন্টস আছে। উনি আমাকে তখন মানে বুঝাইলো যে এইভাবে গার্মেন্টস করলে এইভাবে টাকা পাওয়া যায়,
উনি আমাকে মোটামুটি গাইড করলো এবং একইভাবে রনি ভাই নিজেও আমাকে বোঝালো যে তুমি গার্মেন্টস করো, গার্মেন্টস লাইনে যাও। তো এখন গার্মেন্টস যদি আমি নিতে হয়, ওই গার্মেন্টসটা নিতে সে সময় প্রায় আপনার 35 লাখ টাকার মতো লাগে, একটা মিনি গার্মেন্টস। তো 35 লাখ টাকা কিন্তু ওই সময়টাতে অনেক বেশি অ্যামাউন্ট, অনেক বড় টাকা। এই টাকা কিন্তু আমার কাছে নাই, আমি এই টাকা কোত্থেকে দেবো, আমার কাছে এই টাকা নাই। পরে আমি চিন্তা করলাম যে আমি টাকাটা কোথায় পাবো। সে সময় রনি ভাই আমাকে সিদ্ধান্ত দিল যে একটা কাজ করো, তোমার আব্বা যেহেতু মরে গেছে, তোমাদের বাড়িটা তো তোমারই নামে থাকবে, একটা কাজ করো, তুমি তোমার বাড়িটা বন্ধক দিয়ে কোথাও থেকে লোন উঠাও। তা আমি বললাম যে ভাই আমি তো লোন টোন সম্বন্ধে বুঝি না। উনি আমাকে বলা আমি বুঝবো, আমার একটা ব্যাংকের পরিচিত আছে, আমি কথা বলে ওখান থেকে তোমাকে লোনের ব্যবস্থা করে দিব। তখন যেহেতু ধরেন আমার শ্বশুর উনি রাজি আছে এবং রনি ভাই নিজেও রাজি আছে, তাদের দুজনকে সাথে নিয়ে আমি তখন বললাম যে ঠিক আছে, আপনারা যদি বলেন যে লোন করে ব্যবসাটা দাঁড় করানোর জন্য, তাহলে আমি করতে রাজি আছি। শেষ পর্যন্ত ধরেন 35 লাখ টাকা লোন, আরও 5 লাখ টাকা, টোটাল আমার 50 লাখ টাকার একটা লোন আমি করি। মানে 50 লাখ টাকা লাগবে পুরো গার্মেন্টসটা আমার নিজের আন্ডারে আনতে। এটার মধ্যে অনেক মেশিন টেশিন আছে, অনেক মেশিন টেশিন কিনতে হবে, সব মিলিয়ে 50 লাখ। এই সময় তখন আমি 50 লাখ টাকা একটা ব্যাংক থেকে তখন লোন করি, আমাদের বাড়িটা বন্ধক দিয়ে। বাড়িটা বন্ধক দিয়ে ব্যাংকের লোনটা করি এবং লোনটা করার পরে আমি তখন ব্যবসা চালাইতেছি। গার্মেন্টস তো আমি বুঝি না, নিজুমের আব্বা যেভাবে বলে ওভাবেই করতেছি, একইভাবে রনি ভাই যেভাবে বলতেছে ওভাবেই করতেছি। রনি ভাই এবং নিজুমের আব্বা দুজনের কথা মতে আমি তখন ব্যবসাটা চালাইতেছি। এইভাবে ব্যবসা চলতেছে, সামনের দিকে চলতেছে, বেশি না প্রায় 2-2.5 বছরের মতো চলছে। আমার আম্মা কিন্তু টোটালি আমাকে ভুলে গেছে। আমার আম্মা আমার কোনো খবরও নেয় না। মানে নিজুমকে বিয়ে করার পর আমার আম্মার কী হয়েছে আমি জানি না, আমার আম্মার আমার সাথে কথাই বলে না। এই 2-2.5 বছর আম্মুর মতো করে পড়ে আছে, আমি আমার ব্যবসা দেখতেছি। 2-2.5 বছর পর আমি যে 50 লাখ টাকা লোন করছিলাম, আমার এই ব্যবসা থেকে এক বিন্দু পরিমাণে লাভ তো হয় নাই। লাস্ট পর্যায়ে এমন এক অবস্থা হয়েছে, গার্মেন্টস আমার যে শ্রমিকরা এরা ধরেন আন্দোলন শুরু করছে, ওদের 4 মাসের 5 মাসের মতো বেতন আটকায় গেছে। মানে এটা থেকে কোনো লাভই হয় নাই, মানে টোটালি কোনো লাভ হয় নাই। এবং শেষে এসে আমি তখন এত বিপদে পড়ে গেলাম যে রনি তখন আমাকে বলতেছে যে একটা কাজ করো, আপাতত গার্মেন্টস তুমি বিক্রি করে শ্রমিকদের বেতন দাও, তা না হলে তোমার নামে মামলা হয়ে যাবে, তুমি থাকতে পারবা না। আমি তখন বললাম আমি তো বাড়ি বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিছি। উনি বলো ওইটা পরে, আগে শ্রমিকের হাত থেকে বাঁচো, তা না হলে শ্রমিকরা তোমাকে চিরিয়ে খেয়ে ফেলবে এবং এটা মিডিয়াতে চলে যাবে, তুমি মামলা খেয়ে যাবা। শেষ পর্যন্ত ওই গার্মেন্টস আমাকে সেল করতে হয়। গার্মেন্টস সেল করে আমি যে টাকাটা পাই সেই টাকাটা দিয়ে আপাতত কোনো না কোনোভাবে আমি শ্রমিকদের হাফ বেতন দিয়ে আমি শ্রমিক বিদায় করি। শ্রমিক বিদায় করার পরে সে সময় পুরো মানসিকভাবে পাগল হয়ে যায়, মানসিকভাবে সম্পূর্ণ পাগল হয়ে যায়। আমি আর নিতে পারতেছিলাম না, আবারও সে নেশার জগতে ডুবে গেলাম। রাত দিন মিলিয়ে নেশা করি। আগে তো নেশার মানে একটা লিমিট ছিল, এখন লিমিট ছাড়া নেশা করতাম। মানে লিমিট ছাড়া নেশা করি এবং নেশা করতে 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 পুরো আমি মানসিকভাবে পাগলই হয়ে যাই। মানসিকভাবে পুরো পাগল হয়ে যায়। একে তো ধরেন আমাদের বাড়ির লোন করা, এটা কি হয়েছে না হয়েছে সেটা জানি না, এদিক দিয়ে এই অবস্থা। এইভাবে তখন আমি একটা চক্রের সাথে জড়িয়ে পড়ি। প্রশাসনিক ঝামেলা আছে, এই জন্য চক্রের নামটা না বলি। আমি ওই চক্রের সাথে ঢুকে আমি তখন কিছু খারাপ কাজ করতে শুরু করি, যেটা দেশদ্রোহী বলে। মানে দেশের বিরুদ্ধে গিয়ে আমি তখন কিছু কাজ করতে শুরু করি, এটা ইন্টারন্যাশনালি মাফিয়াদের বিজনেস। এই বিজনেসটা করতে গিয়ে প্রায় আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করি, 3 মাস পর্যন্ত করতে পারি। 3 মাসে আমি প্রায় আপনার 7 লাখ টাকার মতো ইনকাম করি। তাহলে আপনি বুঝতে পারেন কী পরিমাণের টাকা। এবং 3 মাস পরে আমি তখন এই ব্যবসাটার মাঝে আমি তখন পুলিশের কাছে ধরা খেয়ে যাই। তো ধরা খাওয়ার পর আমার তখন জেল হয়ে যায় এবং জেল হয়ে যাওয়ার পরে আমি আর বেরোতে পারতেছি না এবং আমি এই জেলে ঢুকে গিয়ে প্রায় আপনার একটানা 8 বছর জেল খাটি। মানে 8 বছর এই মামলায় আমি তখন জেলে যাই এবং টোটালি 8 বছর আমি জেল হয়, আমার সাজা হয়। আমি 8 বছর জেলে থাকি। 8 বছর আমার সাথে কেউই দেখা করেনি, আমার মাও দেখা করেনি, রনি ভাই নিজেও দেখা করেনি, আমার বউ নিজুমও দেখা করেনি, কেউ আমার সাথে দেখা করেনি। 8 বছর পরে এদিক দিয়ে অনেক ঘটনা আছে, ওই ঘটনার দিকে না যাই। 8 বছর পর আমি তখন জেল থেকে বের হই। 8 বছর পরে জেল থেকে বের হওয়ার পরে আমি জানতে পারি আমার আম্মা তখন পাগল, পুরোপুরি পাগল। আমার এক দুঃসম্পর্কের খালা আছে, খালার বাসায় থাকতেছে, আম্মুর খবর পাই। 8 বছর পরে ওখানে যাওয়ার পরে দেখি যে আমার আম্মু পরিপূর্ণভাবে পাগল হয়ে আছে। ওখানে আম্মু পাগল হয়ে আছে এবং আমাদের যে বাড়িটা ছিল ওই বাড়িটা সম্পূর্ণ রনি ভাইয়ের দখলে। তো রনি ভাইয়ের সাথে আমি যখন কথা বলতে যাই উনি আমার সাথে কথা বলে না এবং বাড়ির কাগজপত্র আমি সব কিছু গাইটা টাইটা দেখে আমার মাও রনি ভাইকে দিয়ে দেয়, আমিও জায়গা রনি ভাইকে দিয়ে দিই। তো আমি কখন সিগনেচার করেছি, কিভাবে দিয়েছি, এর কোনো কিছু আমার মনে নেই। বাট আমাদের বাড়িটা দখল করে আছে রনি ভাই। রনি ভাই আমাদের বাড়ি নিয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমি এতে কোনো কষ্ট পাই না, নিয়ে গেছে যাক।
আমার মা পাগল হয়ে গেছে, এত আমি অতটা কষ্ট পাই নাই, কিন্তু কষ্ট পাইছি এইটা শুই না যে আমার বউ নিজুম রনি ভাইয়ের সাথে সংসার করতেছে। তো আরও বেশি কষ্ট পাইলে মেয়েটা শুই না, নিজুমের একটা বান্ধবী আছে, মেয়েটার নামটা নাই বলি, মেয়েটার সাথে আমার এখনও আমার কথা হয়। এই মেয়েটা আমাকে বলল যে নিজুম কিন্তু মেয়েটা ভালো ছিল, আমাকে পছন্দ করতো, আমাকে ভালোবাসতো, কিন্তু নিজুমকে খারাপ করেছে একমাত্র রনি ভাই। কীভাবে খারাপ করেছে সেটা বলি। নিজুমের সাথে যেদিন আমার বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে নিজুমের সাথে আমার বাসর রাতের আগ মুহূর্তে রনি ভাই আমাকে পর্যাপ্ত নেশা করায়, এবং নেশা করানোর পরে এর কোনো কিছু আমার মনে নাই, এবং নেশা করিয়ে রনি ভাই নাকি তখন নিজুমের রুমে যায়, মানে মাথায় পাগড়ি পরে, মানে একরকম বর সেজে নিজুমের রুমে গেলে নিজুম তখন চিৎকার দিয়ে ওঠে, কী করেন আপনি আমার রুমে কেন আসছেন? তোমার রুমে আমাকে সিফাত পাঠাইছে। ওনাকে তখন বলতেছে যে কী বলেন এটা, সিফাত আমার স্বামী, ও কেন আপনাকে আমার রুমে পাঠাবে? বলে হ্যাঁ, সিফাত তোমাকে বিয়ে করছে শুধুমাত্র আমার জন্য, আমার কাছে দেওয়ার জন্য। তো ও একটা নেশাগ্রস্ত ছিল, এবং নিজুম নাকি তখন আমার সাথে ওই রুমে গেছিল। যাওয়ার পরে আমি নাকি নিজুমকে বলতেছিলাম যে যা তোরা, আমি বিয়ে করছি রনির জন্য, তুই রনির সাথে ঘুম, আমি রনিরে তোরে দিয়ে দিছি যা। এই কথাগুলো নাকি আমি বলেছিলাম, বাট এইসব কোনো কিছু কিন্তু আমার মনে নেই যে আমি এটা বলছিলাম কি না। সেই থেকে মানে নিজুম আমার উপরে খেপে যায়, প্রচুর পরিমাণে আমার উপরে খেপে যায়, এবং খেপে গিয়ে রনি ভাই ঠিক যেভাবে আমার ব্রেন ওয়াশ করেছে, যেভাবে আমার মায়ের ব্রেন ওয়াশ করেছে, একইভাবে নিজুমের ব্রেনও তিনি একইভাবে ওয়াশ করে, এবং নিজুমকে উনি কাজে লাগিয়ে নিজুমকে ধরেই আমাকে কাবু করে, এবং শেষ পর্যন্ত আমাকে 8 বছর জেল খাটায় বিনা অপরাধে। আমি একরকম 8 বছর জেল খেটেছি। 8 বছর জেল খেটে বেরিয়ে আসার পরে জানতে পারি নিজুম রনি ভাই সংসার করতেছে। তখন আর আমার পায়ের নিচে মাটি নেই, মাথার উপরে আসমান নাই। বিশ্বাস করেন, যে ছেলে কোনোদিনও ভাতের প্লেটটা টেনে ভাত খাই নেই, আমি সেই ছেলে ঢাকা শহরে রিক্সা পর্যন্ত চালাইছি। 2007 সালে আমার মা মারা যায়। 2007 মার্চ মাসে আমার আম্মা মারা যায়, এবং আম্মা মারা যাওয়ার পরে আম্মাকে দাফন করি। 2007 থেকে আমি 2015 সাল পর্যন্ত একটানা রিক্সা চালাই ঢাকা শহরে রিক্সা চালাই, নেশা করে রিক্সা চালাই। 2015 সালে আমি আর পারতেছিলাম না, আমার কিডনিতে সমস্যা দেখা দেয়। তো এরপরে ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করি, এবং দৌড়দৌড়ি করে জানতে পারি যে আমার একটা কিডনি অনেক আগেই ড্যামেজ, এবং বাকি যে কিডনি আছে সেটাও ড্যামেজ। তো জানি না এখন পর্যন্ত 2015 সাল থেকে 2025 সাল প্রায় 10 বছর কীভাবে বেঁচে আছি, মানে কিডনি ছাড়া কীভাবে বেঁচে আছি আমি জানি না। বাট এখন আমার একটাই কাজ, সেটা হচ্ছে ভিক্ষা করা। আমি ভিক্ষা করি, মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে, কিডনি নাই, ডাক্তারের যে কাগজপত্র আছে এগুলো দেখিয়ে বিভিন্ন হসপিটালের সামনে চিকিৎসা বাবদ মানুষের কাছ থেকে টাকা চাই। মানুষ ভিক্ষা দেয় না যে তা না, মানুষ ভিক্ষা দেয়। মানুষের ভিক্ষার টাকায় আমি এখনও বেঁচে আছি। তো একটা মোবাইল ফোন আছে, অত ভালো চলে না, ওইটার মধ্যে হঠাৎ একদিন আপনার গল্পগুলো পাইলাম, এবং আপনার গল্পগুলো শুনতে শুরু করলাম। শুনতে আমার জীবনের কথাগুলো বলার ইচ্ছা হলো, তাই আমার কথাগুলো আপনাকে বললাম। আমি জেনেছি নিজুমের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সংসার হয়েছে। রনি ভাইকে নিয়েও এখন দেশ বিদেশে ঘুরে বেড়ায়, আমাদের বাড়িতে থাকে। তো আমি আইনি আদালতে অনেক চেষ্টা করেছি বাড়ি ফিরে পাওয়ার জন্য, কিন্তু আমরা নিজেরাই, আমার মাও দিয়ে দিচ্ছে, আমিও দিয়ে দিচ্ছি। আমি কোন সময় দিচ্ছি আমার খেয়াল নেই, আমার কিছুই মনে নেই। মামা মামি অনেকেই আছে, তারা ঢাকা শহরে খুব ভালো অবস্থানে আছে। আমার নানা নানি মারা গেছে, কিন্তু মামা আছে, মামাতো ভাই বোনের আছে, তারা এক কথায় বলতে গেলে কোটিপতি। কিন্তু কেউ আমাকে কোনোদিনও জায়গা দেয়নি, কারো কাছে আমি যেতে পারিনি, কেউ আমাকে তাদের আশেপাশেও যেতে দেয়নি। শেষ পর্যন্ত রিক্সা চালিয়েছে, এবং এই 10টা বছর একরকম ভিক্ষার টাকা বেঁচে আছি। আপনার কাছে কোনো সাহায্য চাই না, ভিক্ষা চাই না, সবাইকে বলি টাকা দেন, চিকিৎসা করব। এই একটা মিথ্যা কথা সবার কাছ থেকে বলে টাকা নেই, চিকিৎসা কিন্তু আমি করি না। এখনও কীভাবে বেঁচে আছে তা আল্লাহই ভালো জানে, আর কতদিন বেঁচে থাকবো তাও জানি না। তবে আপনার কাছে একটা অনুরোধ, আমার কথাগুলো আপনি বলে যাবেন। আমার এই জীবন নষ্ট হওয়ার পিছনে আমার মা দায়ী। এমন কোনো মায়ের গর্ভে আল্লাহ যেন আর কোনো সন্তানকে দান না করে, সেজন্য আপনি আমার গল্পটা শোনাবেন। আমার নিজেরও দোষ আছে। আমি যদি নেশা না করতাম, নেশায় না যাইতাম, তাহলে হয়তো আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে পারতাম। নেশা আমার জীবন নষ্ট করেছে। এই নেশা থেকে যেন আমার ভাইরা সরে আসে, তার জন্য আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আপন ভাই আপনার কাছে অনুরোধ করছি, গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজধানী ঢাকার ভাই সম্রাট পরিবারের সন্তান, আজ একজন ভিক্ষুক সিফাত হোসেনের জীবনের গল্পটা শোনার জন্য। উনি গল্প বলেছে, এবং
এই মানুষটা 100 বারেরও বেশি বার লিখেছে যে আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। এটা মানে আমার গল্পটা আপনি প্লিজ রেকর্ড করবেন। এটা যে যতবার লিখেছে ওনার পুরো গল্পটাই ঠিক ততবার লিখছে, আমার কাছে মনে হলো আর কি। তো যাই হোক, আমি নিজেও একটু অসুস্থ, শারীরিকভাবে বেশি সুস্থ নয়। আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। এরপরও সিফাতের গল্পটা রেকর্ড করেছি। সিফাত বলেছে তার জীবন নষ্ট হওয়ার পিছনে তার মা দায়ী। হ্যাঁ, তার জীবন নষ্ট হওয়ার পিছনে 10% তার মা দায়ী, আর 90% সে নিজেই দায়ী। সে যাই করেছে, মা যেটা করেছে, সে যদি নিজে ঠিক থাকতো, নেশার জগতে ডুবে না যেত, তাহলে রনি তার এই সুযোগটা নিতে পারতো না। তার এই নেশার জগৎ থেকে রনির সুযোগ নেওয়া, এবং ওই নেশাই আজ সিফাতকে এক রাস্তার ভিক্ষুক বানিয়েছে। যারা এরকম সিফাতের মতো আছেন, নেশা করে যারা মনে করেন যে আমরা মাটিতে শুয়ে আসমানে ঘুরে বেড়াচ্ছি, যারা এটা মনে করেন যে চিরাখাতায় শুয়ে মনে করেন যে আমি প্লেনে ঘুরে বেড়াচ্ছি, নেশা করার পরে তাদেরকে বলবো যে অন্তত সিফাতের গল্পটা শুনে সরে আসেন। এটা কেন করতে যাব যেটা করলে আমার মাকে বউ মনে হবে আর বউকে মা মনে হবে? আমি বুঝি না। যারা শুনেছেন তারা অন্তত সতর্ক হবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা যারা এখনও পর্যন্ত সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেনি, আমার চোখে সুন্দরবনের সেই গহীন সৌন্দর্য দেখেননি, তারা এই আই বাটনে বা এই ভিডিওতে ক্লিক করে আপনারা গল্পটা আপনারা ভিডিওটা দেখবেন। আমি শুনেছিলাম যে মন যদি খারাপ থাকে তাহলে কোথাও ঘুরতে গেলে নাকি মন ভালো হয়ে যায়। তো এই রাতের বেলায় তো আর ঘুরতে যাওয়া সম্ভব নয়। এই রাতের বেলায় একটা ঘোরাঘুরির ভিডিও দেখেন, মনটা কিছুটা হলেও ভালো হবে। এখানে এই বিদায়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।